আপনাদের সবার কি খবর? এই তো আজকে তো মোটামুটি সবার জানা আছে, আজকে টপিকসটা কি ছিল, তাই না? যদি এখানে শব্দটা ব্যবহার করলো মানব দেহ, তো এখানে আসলে পুরোপুরি মানব দেহ নিয়ে নেই, মূলত হচ্ছে কি নিয়ে, আমাদের দেহের দুটো অঙ্গ প্রধানত, একটা হচ্ছে কি হৃৎপিণ্ড এবং রক্ত, তাই না? এই দুইটা হচ্ছে মূলত কি অধ্যায়ের আলোচ্য বিষয় আর কি। এবং আমরা যারা মোটামুটি ইতোমধ্যে বিসিএস প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম, আমরা সকলে জানি। আমি জানি না এখানে তোমাদের মধ্যে কতজন পুরনো এবং কতজন নতুন। তারপর একটা কথা বলে দিই, সাধারণত যারা নন সায়েন্স তাদের বেলা আমি সবসময় একটা কথা বলি, তারা যখন বিজ্ঞানের প্রিপারেশন নিবে আর কি, তারা কোন টপিকসটার উপর বেশি জোর দিবে? বিজ্ঞানে অনেকগুলো টপিকস থাকে নাকি না? একটা হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, এরপর হচ্ছে মডার্ন সায়েন্স, ইলেকট্রনিক্স আর কি, তাই না? এই সবগুলো টপিকস এর মধ্যে কোন টপিকসটা তুলনামূলকভাবে সহজ যারা নন সায়েন্স তাদের জন্য? জানা আছে তো? ওটা হচ্ছে আমার কি, হ্যাঁ, জীববিজ্ঞান। কারণটা কি? কারণটা খুবই সিম্পল, কারণ আমরা জানি আমরা যখন কি নিয়ে বিজ্ঞান নিয়ে কোন একটা টপিকস পড়াশোনা করি, ছোটবেলা থেকে এটা কম বেশি সবারই জানা আছে, বিজ্ঞানে কিছু বিষয় আমাদের কি করতে হয়, একটু বুঝে নিতে হয় নাকি না? স্পেশালি যদি কেমিস্ট্রি বা ফিজিক্স হয়ে থাকে, তাহলে তো ওখানে আমার কিছু একেবারে বেসিক বিষয় থাকে যার উপর আমার ধারণাটা পূর্ব থেকে কি করতে হয়, অর্জন করে নিতে হয় আর কি। তবে এক্ষেত্রে জীববিজ্ঞান বা বায়োলজি এই টপিকসটা হচ্ছে একটু ভিন্ন। এখানে সাধারণত আমি যদি কোনো একটা স্টুডেন্টকে ধরানো যে কখনো আগে বিজ্ঞান পড়েনি, আমি তাকেও যদি কি করার ট্রাই করি, একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রির তুলনায় তুলনামূলকভাবে সহজ তাকে কার উপর একটু ধারণা প্রদান করা, জীববিজ্ঞান বা বায়োলজির উপরে ধারণা প্রদান করাটা। ওই জন্য আমি যারা নন সায়েন্স স্টুডেন্ট তাদের একটা ব্যাপারে উৎসাহিত করি, তোমরা যখন বিজ্ঞানের প্রিপারেশন নেওয়া শুরু করবে, প্রথম বিষয়টা আমরা সবাই জানি, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো একটু কি করা, আগে দেখা আর কি, একটু ধারণা লাভ করার জন্য কেমন প্রশ্ন হয়ে থাকে। এরপর যখন আমরা টপিকস ভিত্তিক কি করা শুরু করব, প্রিপারেশন নেওয়া শুরু করব, তোমরা বেশ ট্রাই করবে শুরুতে আগে কাকে দিয়ে শুরু করতে, জীববিজ্ঞানকে দিয়ে শুরু করতে। কারণটা কি? কারণ আমরা যখন কোনো একটা টপিকস নিয়ে পড়াশোনা শুরু করি, প্রথমে আমাদের একটা বিষয় কাজ করে, এটা হচ্ছে একটা ভীতি কাজ করে, তাই না? ভীতি কাটানোর জন্য শুরুতেই হচ্ছে কি, কোন একটা টপিকস এর মধ্যে যে অংশটুকু আমার সহজ কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাকে দিয়ে কি করা, শুরু করা, এতে কিন্তু কনফিডেন্স বাড়ে নাকি না? যেমন আমরা ক্রিকেটে দেখি, যখন কোনো ব্যাটসম্যান সে বড় একটা রান করবে বা রান তুলবে এমন একটা মনস্থির করে, সে সাধারণত সব বলারকে কি করে না, পেটায় না, সে কি করে, যারা বোলিং করে তাদের মধ্যে দুর্বল বলারটার আগে একটু খুঁজে বের করে, যারা পিটাইয়া কি করা যাবে, ভালো মতো রানটা তোলা যাবে, তাই না? তো এটা যদি বলার হয়ে থাকে কে, বিজ্ঞান, তার মধ্যে তাদের যে বলারটা একটু দুর্বল, মানে খুব একটা ভালো বোলিং করতে পারে না, সে হচ্ছে কে, জীববিজ্ঞান। যা পেটানোর ওরে আগে একটু পেটাই নিবা, তাহলে কি আসবে, কনফিডেন্সটা আসবে। কথা একটু বুঝে গেল তো? আচ্ছা, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। এখানে মূলত দুটো অধ্যায়কে হাইলাইটস করা হলো আর কি। একটা হচ্ছে আমাদের কিসে, আমার যতদূর খেয়াল আছে, ক্লাস নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ে তৃতীয় অধ্যায়, এবং নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়, আমার যতদূর খেয়াল আছে এই দুটো অধ্যায়কে একটু হাইলাইটস করা হচ্ছে আজকে টপিকসটা নিয়ে কি করার জন্য, ডিসকাশন করার জন্য। তো এর মধ্যে আমি প্রধানত একটু শুরু করব কাকে, নবম দশম শ্রেণীর যে জীববিজ্ঞান বইটা আছে ওইটার একটু শুরু করবো আর কি। হুম। অম্লক্ষারক আমাকে বলা হলো তোমাদের আজকে হচ্ছে কি জানি, মানব দেহ। আচ্ছা, সমস্যা নাই, তোমরা যদি অম্লক্ষারক নিয়ে স্টাডি করতে চাও আমি এটার পরে কি শুরু করব, অম্লক্ষারকটাও শুরু করব। আর বেসিক্যালি আমি হচ্ছি কেমিস্ট্রি, বর্তমানে পটিয়া কলেজে আছি, আর ওখানে হচ্ছে আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, সো অম্লক্ষারক নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। আচ্ছা, আমরা একটু তাকাই, যেহেতু আজকে আমাকে একটু এই টপিকটা নির্ধারণ করে দিল, এই জন্য আমি একটু ওকে দিয়ে শুরু করতেছি আর কি। ওকে, তোমাদের একটা কথা বলে দিই, এখানে যে তৃতীয় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই যে দুটো অধ্যায় দেখতে পাচ্ছ, আমি তোমাদের একটু ইন্সপায়ার্ড করব। তোমরা জীববিজ্ঞান বইয়ে যে অধ্যায়টার কথা বলো, কত, ষষ্ঠ, তোমরা এই অধ্যায় থেকে সাধারণ বিজ্ঞান বইয়ে যে 3 নাম্বার অধ্যায়টার কথা বলা হলো তার দিকে একটু বেশি কি দিবা, গুরুত্ব দিবা।
কারণ বিসিএস প্রিলি প্রিপারেশনের জন্য এই জীববিজ্ঞান বই ষষ্ঠ অধ্যায় চেয়ে আমার সাধারণ বিজ্ঞান বইয়ের এই 3 নাম্বার অধ্যায়টা অধিকতর গুরুত্বপূর্ণ, কারণ এখানে তুলনামূলকভাবে ইনফরমেশনটা একটু বেশি। কেমন? নর্মাল জীববিজ্ঞান বইয়ে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে একটু ডিপ, ওগুলো অতটা প্রয়োজন নাই, আসেও না। তো তোমরা কি করবা, যদিও তোমাদের দুটো অধ্যায়ের কথা বলা হলো, একটা জীববিজ্ঞানের ষষ্ঠ আর একটা সাধারণ বিজ্ঞানের কি তৃতীয় অধ্যায়, তোমরা মূলত কাকে কেন্দ্র করে প্রিপারেশনটা নিবা এই টপিক্স এর জন্য, এটা হচ্ছে মূলত সাধারণ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়টাকে সহজ করে দিলাম আর কি, তাহলে একটু তোমাদের চাপটা কমে যাবে। এখন আমরা একটু খেয়াল করি, যেহেতু এটা মূলত রক্ত এবং হৃৎপিণ্ড এই দুটো বিষয় নিয়ে আলোচনা, আমরা শুরুতে একটু রক্তের আলোচনাটা শুরু করে দিই। খুব বেশি এখানে আসলে ডিসকাশন করবো না, একটু শর্ট ভাবে করবো আর কি, যেমন তোমাদের জন্য একটু সহজ হয়। উপায়ও নাই, খুব শর্ট করে আলোচনা না করলে এতে দেখা যাচ্ছে কি পড়ার পরিমাণটা বেড়ে তোমরা একটু চাপে পড়বা। যদি তোমাদের এটা হচ্ছে বেসিক কোর্স, আর বেসিক কোর্সের উদ্দেশ্য হচ্ছে কি করা, প্রাইমারি এত একেবারেই প্রাথমিক অবস্থা থেকে কি করে আমার প্রিপারেশনটা নেওয়া শুরু করো। তো আমার তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু তোমরা হচ্ছে কেউ কি নয় এখন, এখন ধরতে আমি যদি একটু এভাবে বলি আর কি, তোমাদের জন্য হাতে এখন আসলে বলতে গেলে সময় নিয়ে খুব একটা অভাব নেই, তাই না? মোটামুটি হাতে সময় পাবা। তো প্রিপারেশন যখন এখন নিবা তাহলে কি করবে, একটু ভালো মতো গুছিয়ে প্রিপারেশনটা নিবা। কারণটা কি, বেসিক কোর্সের একটাই উদ্দেশ্য, এটা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদেরকে প্রিলির জন্য তোমার কি করানো হয়, প্রস্তুত করানো, একই সাথে কি রিটেনের জন্য কি করা, প্রস্তুত করা। কথাটা একটু বুঝে গেল তো, বেসিক কোর্সের উদ্দেশ্য হচ্ছে মূলত এটা। তো তোমরা এখন যেভাবে পড়াশোনা করবে তার মধ্যে তোমাদের ফার্স্ট টার্গেট থাকতে হবে, আমি স্টাডিটা এমন ভাবে করবো যেন আমার কি হয়ে যায়, প্রিলির পাশাপাশি রিটেনের একটা অংশ ভালো মতো প্রস্তুত হয়ে যায়, ওই বিষয়টা একটু মাথায় রাখবা। আচ্ছা, রক্ত নিয়ে যেহেতু শুরুতে আলোচনা, আমরা একটু রক্ত সম্পর্কে একটু বুঝার ট্রাই করি। তার বর্ণটা হচ্ছে কেমন, লাল। হ্যাঁ, লাল, এটা সবাই দেখি জানি। তবে সেটা রাসায়নিক বৈশিষ্ট্যের দিক দিয়ে কেমন, হ্যাঁ ক্ষারকীয়। তোমাদের মূলত এটা একটু মাথায় রাখতে হবে। রক্তের বর্ণ যে লাল, এটা নিয়ে আমাদের পরীক্ষায় আসবে না, বলার জন্য বলা, কিন্তু কোন টপিক থেকে আসতে পারে, ঈষৎ ক্ষারকীয় 7.2 to 7.4 সাধারণত এর মধ্যে ভেরিফাই করে। তবে হ্যাঁ, কিছু খাবার বা মেডিসিন গ্রহণ করার পর আমার এই পিএস মানটা কি হতে পারে, পরিবর্তন হতে পারে। একটু বড় করে লিখতেছি যেন তোমাদের একটু ভালো মতো চোখে এটা পরে নজরে আসে। আমি আগে একটু লিখে দিই, এরপর ডিসকাশনটা একটু শুরু করে দিই। এখানে দেখো আমরা একটা ডাটা দেখলাম, সেটা হচ্ছে কি, প্রথমে রক্ত নিয়ে একটু কথা বললাম, রক্ত বৈশিষ্ট্য দিক দিয়ে কেমন, অম্লীয় নাকি ক্ষারীয়, মানে এটা কি অ্যাসিডের মতো পদার্থ নাকি ক্ষারের মতো, এটা হচ্ছে মূলত একটা ক্ষারের মতো পদার্থ। ক্ষারের মতো কেন যদি কখনো জিজ্ঞাসা করে তাহলে একটা ছোট্ট আনসার দিয়ে দিবা, তার মধ্যে আমার কি থাকে, মূলত সোডিয়াম কার্বনেট আয়নটা বিদ্যমান থাকে, যা কিনা এর ফলে এটা কি হয়, এটা আমার একটা ক্ষারকীয় বৈশিষ্ট্য লাভ করে। যদি এটা প্রিলির জন্য ইম্পর্টেন্ট নয়, আমি জাস্ট বলার জন্য এই অংশটা একটু উল্লেখ করা। তোমরা এতটুকু মাথায় রাখবে। রক্ত নিয়ে আরেকটা তথ্য মাথায় রাখবে, রক্ত হচ্ছে মূলত একটা কি, তরল যোজক কলা। যোজক কলা শব্দটা তো বুঝি তো, নাম থেকে অর্থটা ক্লিয়ার। যোজক মানে হচ্ছে যে কি করে, সংযোগ রক্ষা করে, কি করে, সংযোগ রক্ষা করে। যেমন আমাদের তরল নয়, যদি আমাদের বলা হয় কঠিন যোজক কলা কোনটা আমাদের শরীরে, সেটা কি হবে, কঠিন। হাড় এবং তরুণাস্থি এগুলো হচ্ছে কি, কঠিন যোজক কলা। যোজক কলা শব্দটা একটু বুঝিনি, তোমাদের অত বেশি ডিপ সায়েন্সে যাব না, সিম্পল ভাষায় বুঝিয়ে দিব, যে কিনা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি রক্ষা করে, সংযোগ রক্ষা করে, অর্থাৎ সবগুলোকে সংযুক্ত রাখতে সহায়তা করে, তারে কি বলা হয়, যোজক কলা বলা হয়। খুব সিম্পল, একদম জটিল কিছু না। যেহেতু দেখো আমাদের হাড়ের সাথে কি সংযুক্ত থাকে, মাংসপেশি, তার সাথে আবার চর্বির সাহায্যে কি আমাদের চামড়াটা কি থাকে, সংযুক্ত থাকে, তাই না? ওই জন্য হাড় হচ্ছে আমাদের কি, আমাদের শরীরের কঠিন যোজক কলা। হাড়ের মধ্যে আবার ভাগ আছে, তার মধ্যে একটা তরুণাস্থি পাওয়া যায়, যার কাঠিন্যতা নেই, কিন্তু তার মধ্যে কি আছে, ফ্লেক্সিবিলিটির পরিমাণটা একটু বেশি। যেমন আমাদের নাক কিংবা কানের যে হাড়গুলো আমরা দেখতে পাই, এগুলো হচ্ছে মূলত কি, তরুণাস্থি।
তরুণ অস্থি শব্দ হচ্ছে তরুণ অস্থি, তরুণ মানে হচ্ছে কেমন, নয়া, এখনো নতুন আর কি। আর অস্থি শব্দ তো মানে বুঝি হাড়, তাই না? তাহলে আমাদের হাড় এবং তরুণাস্থি হচ্ছে কঠিন যোজক কলা, আর রক্তটা হচ্ছে কেমন, তরল যোজক কলা। এই রক্তটাও কিন্তু আমাদের সমগ্র শরীরের মধ্যে সংযোগ রক্ষা করে। দেখা যাচ্ছে কি, ফুসফুস যে অক্সিজেনটা কি প্রদান করলো, তাকে সমগ্র শরীরে পৌঁছে দেওয়ার কাজটা মূলত কি করতেছে, ব্লাড। আবার পুরো শরীরে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় বা অন্যান্য বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, তাদের সকল অঙ্গ বা শরীরে অন্যান্য স্থান থেকে নিয়ে আসার কাজটাও কে করে, এটা মূলত রক্ত করে থাকে। অর্থাৎ সে একটা সংযোগ রক্ষা করতেছে, প্রতিটা অঙ্গের মধ্যে একটা কি সংযোগ রক্ষা করে। এই জন্য তাকে কি ধরনের যোজক কলা বলা হচ্ছে, তরল যোজক কলা বলা হচ্ছে, সিম্পল। যদিও প্রকৃত অর্থে কলা বা কেন তাকে যোজক, আরো কিছু টপিক নিয়ে আলোচনা করতে গেলে সেটা অনেক বিশাল আলোচনা হয়ে যাবে। কিন্তু আমি সবসময় একটা বিষয় মাথায় রাখি, আমি যে কথাটা তোমাদেরকে বলবো এটা 100% শুদ্ধ হওয়ার চেয়ে এটা অধিকতর গুরুত্বপূর্ণ তোমরা আপাতত বিষয়টা বুঝে নিতে পারতেছো কিনা, কথা একটু বুঝে গেল তো? ওই জন্য খুব বেশি জোর দিয়ে ব্যাখ্যা করবো না আমি। আচ্ছা, একটু খেয়াল করি। রক্তকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কি রক্ত রস। এটা যেহেতু ডিজিটাল পেন, তাই লিখতে গিয়ে বর্ণগুলো মাঝে মধ্যে একটু বাঁকাতে এরা হবে, তোমরা একটু বুঝে নিবা আর কি। আর না বুঝলে আমারে জিজ্ঞাসা করবা। রক্তরস, সেটা আমাদের প্রায় রক্তের কত পার্সেন্ট থাকে, 55%। আর যেটা রক্তক্ষনিক, এটা হচ্ছে রক্তের অনলি কত পার্সেন্ট, 45%। যে রক্তরসের কথা বললাম তার মধ্যে আবার 90% কি থাকে, মূলত পানি। আর 10% হচ্ছে অন্যান্য উপাদান। অন্যান্য উপাদান বলতে তোমার জৈব অজৈব উপাদান গুলো থাকে আর কি। এখন একটু খেয়াল করো, রক্তরস নিয়ে একটু কথা আছে, তার আগে একটা ছোট্ট কথা বলে দিই। রক্তরসকে ইংলিশে কি বলা হয়, প্লাজমা। এই শব্দ একটু মাথায় রাখবা, কারণ মাঝে মধ্যে একটা কাজ করা হয় কি, সরাসরি রক্তরস না বলে এটা কি বলে, প্লাজমা বলে, কেমন বইয়ের মধ্যে ভাবে লিখতে হয়। রক্তরস নিয়ে একটু কথা আছে। আমরা জানি কোন স্থান কেটে গেলে ওই স্থানে কি হয়, রক্ত জমাট বেঁধে যায়, কেমন। তো এটা হচ্ছে ফাইব্রিনোজেন নামক এক ধরনের একটা প্রোটিন উপাদান থাকে আমাদের রক্তে, সে কি করে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, কেমন। এখন রক্ত ফাইব্রিন, এটা আমি আসবো আসবো আলোচনায় আসবো, এটা একটু অ্যাডভান্স বললাম আর কি। এখানে একটু কথা বলার ছিল তো, ওই যে ওই প্রসঙ্গে বলা। একটু খেয়াল করি, রক্তরসের একটু খেয়াল, রক্তরসের মধ্যে অনেক রকম উপাদান থাকে, তাই না? তার মধ্যে রক্তরস থেকে আমি যদি যেই উপাদানটার কারণে রক্ত জমাট বাঁধে তার একটু কি করে ফেলতে পারি, সেপারেট করে ফেলতে পারি, তাহলে যে অংশটা আমরা পাবো, তাহলে আমি এখানে একটু লিখি, একটু ছোট করে লিখবো বোঝার মতো করে। রক্তরস মাইনাস, মানে বিয়োগ করব, কি বিয়োগ করব, আমার রক্ত, আমার কলমটার এটা অতটা শার্প না, ওই জন্য একটু হবে কেমন, রক্ত জমাট বাঁধার কি উপাদান। তারও যদি আমি কি করে দিই, রক্তরস থেকে রক্ত জমাট বাঁধার উপাদানটা আমি বাদ দিয়ে দিই, তাহলে যে অংশটা তোমরা পাবা তাকে কিন্তু একটা বিশেষ নাম দিয়ে ডাকা হয়, তার নাম হচ্ছে কি, সেরাম। কি হবে, এটা সেরাম। কথা একটু বুঝে গেল তো? হুম। হ্যাঁ, রক্তরস মাইনাস রক্ত জমাট বাঁধার উপাদান, যে উপাদানগুলোর জন্য রক্ত কি বাঁধে, জমাট বাঁধে, তারও যদি আমি কি করে দিতে পারি, রক্তরস থেকে বের করে দিতে পারি, আউট করে দিতে পারি, তাহলে আমরা যা পাচ্ছি তাকে কি বলা হচ্ছে, মূলত সেরাম বলা হচ্ছে। কখনো যদি প্রশ্নটা করা হয় রক্তরস এবং সেরামের মধ্যে পার্থক্যটা কি, আসলে রক্তরস এবং সেরাম আহামরি তেমন কিছু না। রক্তরস থেকে রক্তের জমাট বাঁধার উপাদানগুলোর বাদ দিয়ে দিলে বাদ বাকি যা থাকে তাই হচ্ছে কি, সেরাম, সিম্পল। আমরা একটু এটা মাথায় রাখবো। সাধারণত মেডিকেল ট্রিটমেন্টে অত কাজ করা হয় না, প্লাজমাকে নিয়ে একটু বেশি কাজ করা হয় আর কি। যখন করোনার প্রকোপ বৃদ্ধি পায়, হয়তো তোমাদের অনেকেরই খেয়াল আছে, তখন সুস্থ যাদের বডিতে অ্যান্টিবডি ডেভেলপ হয়, তাই না, কিসের এগেনস্টে, করোনা ভাইরাস বা কোভিড ভাইরাসের এগেনস্টে, তাদের রক্ত থেকে কি সংগ্রহ করা হতো, প্লাজমা সংগ্রহ করে অসুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করানো হতো। এ হচ্ছে, আর কিছুই না। প্লাজমা হয়তো তোমরা বুঝতেই পারলে, রক্ত থেকে আমি রক্তক্ষণিকা গুলোকে সরিয়ে ফেললে কি পাওয়া যাবে, প্লাজমাকে পাওয়া যাবে, তাই না, সিম্পল আনসার। সবার একটু লিখে শেষ? আমরা একটু রক্তের উপাদানগুলোকে একটু দেখি। রক্ত কণিকা কম বেশি সবারই জানছে, তাই না? রক্ত কণিকা গুলো কি কি ছিল, রেড ব্লাড সেল, তাই না, রেড ব্লাড সেল, কিংবা যাকে আমরা কি বলি রোহিত কণিকা। রোহিত রক্ত কণিকা, আমি একটু শর্ট করে লিখবো, রোহিত কণিকা, যাকে কিনা আমরা রেড ব্লাড সেল বলে ডাকি, তাই না? হুম। আর আরেকটা কি ছিল,
শ্বেতকণিকা, তাই না? শ্বেতকণিকা। খেয়াল করবে আমি এখানে কিন্তু শ্বেত রক্তকণিকা না বলে শুধু শ্বেতকণিকা বলতেছি, কারণটা কি? এটা হচ্ছে একটু লিখার পরিমাণটা কমানোর জন্য, কিন্তু আমরা লিখার সময় কি লিখবা? শ্বেত রক্তকণিকা। যেহেতু বোর্ডটা একটু ছোট, আমাকে একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে। অনুচক্রিকা, পরেরটাকে আমরা চিনি অনুচক্রিকা। তবে কথা আছে, যে উদ্দেশ্যে আমার এটা লেখা সেটা হচ্ছে ইংলিশে সাধারণত আহ, লোহিত রক্তকণিকাকে রেড ব্লাড সেল বলা হয়, কিন্তু মেডিকেল সায়েন্সে তাকে একটা ভিন্ন নামে ডাকা হয়। সেটা হচ্ছে কি? এরিথ্রোসাইট। কেমন? এরিথ্রোসাইট। আর এটার নাম হচ্ছে কি? লিওকোসাইট। লিওকো একটা গ্রিক শব্দ। কেমন? লিওকো শব্দের অর্থ হচ্ছে সাদা বা বর্ণহীন বুঝায়। লিওকো। লিওকোসাইট। আর অনুচক্রিকাকে বলে কি জানো তো? থ্রম্বোসাইট। থ্রম্ব নামের সাথে তার কিন্তু কামের মিল আছে। আমায় দেওয়াতে কি থাকে? থ। আর থ্রম্বোসাইটেও কি আছে? থ। এটা একটু মাথায় রাখবা। ওরে একটু কাবার দিচ্ছেন, এটা হচ্ছে সাইট। হ্যাঁ, এবার আসছে থ্রম্বোসাইট। একটু এই নামগুলো মাথায় রাখার ট্রাই করবেন, কারণ মাঝে মধ্যে হয় কি প্রশ্ন একটু ডিফারেন্ট দিতে পারে। শ্বেত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা বা অনুচক্রিকা না দিয়ে কি দিতে পারে? এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট। লিউকো শব্দের মাথায় রাখবেন। লিউকো শব্দের অর্থ একটু আগে আমি বললাম, এর অর্থ হচ্ছে কি? হুম। হ্যাঁ, বর্ণহীন বা সাদা। আমি তারপর একটু লিখে দিলাম, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ লিউকো। হুম। রক্ত জমাট বাঁধতে সহায়তা করে সে। হ্যাঁ, আমি ওকে নিয়ে একটু ডিটেলস আলোচনায় আসবো, তখন এটা আমি একটু বলবো আর কি। সকলে লেখা শেষ? আমরা এখন একটা একটা উপাদান ধরে ধরে কিছু ওদের সম্পর্কে তথ্য জানার ট্রাই করব। RBC, রেড ব্লাড সেল। ওদের সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া অধিকতর গুরুত্বপূর্ণ। কেমন? প্রথম হচ্ছে আমরা একটু জানার ট্রাই করি, আমরা যাকে রেড ব্লাড সেল বলি আসলে সে দেখতে কেমন? লাল তো এটা সবাই জানি, নাকি না? কমন। জমাট বাঁধতে ওর কোনো কি নাই, ভূমিকা নাই। ওর ভূমিকা আছে, ওটা হচ্ছে পরোক্ষ হবে। কেমন? ওর প্রত্যক্ষ কোনো ভূমিকা নাই। আসলে প্রথমে আমরা একটু ওর শেপটা জানার ট্রাই করি, শেপটা কেমন। এটা হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে কেমন? বৃত্তাকার। বৃত্তাকার এবং দুই পাশ থেকে কেমন? চ্যাপ্টা। উপর থেকেও আমার কি চাপা, নিচ থেকেও কি চাপা। দেখো তো তাহলে জিনিসটা কেমন দাঁড়াতে পারে। আমার খাতাটা একটু দাও তো। just যদি আমি তাকে এইভাবে দেখার ট্রাই করি, এভাবে দেখলে তো কোনো কনফিউশন। তারে কি বললাম? শেপটা হচ্ছে কেমন? গোলাকার। এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু যখন তোমরা এইভাবে দেখবা, দেখো তোমরা একটু মনে মনে খাতাটাকে এরকম চিকন না করে এটা একটু মোটা কল্পনা করো। উপর দিকেও চাপা, নিচ থেকেও কেমন? চাপা। তাহলে দেখতে এইভাবে দেখতে তার কেমন লাগবে? এরকম লাগবে না? আমি জাস্ট এভাবে দেখতেছি আর কি। এখান থেকেও চাপা, এখান থেকেও কি চাপা। এই ধরনের স্ট্রাকচারটাকে বলা হয় দ্বি অবতল। কি বলা হয়? দ্বি অবতল। তাহলে তাহলে গঠনটা নিয়ে আলোচনা করতে এটা হচ্ছে কেমন? দ্বি অবতল, বৃত্তাকার। অবতল, বৃত্তাকার। আমি কিন্তু এখানে গোলাকার শব্দটা ব্যবহার করি নাই। ওকে। দ্বি অবতল কি বললাম? বৃত্তাকার। এই রেড ব্লাড সেল, সেল মানে কি? কোষ। কতটা বুঝছি, যে কোনো কোষে কি থাকে? নিউক্লিয়াস থাকে। তবে হ্যাঁ, কথা আছে, স্তন্যপায়ী মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যারা হচ্ছে কি স্তন্যপায়ী মেরুদণ্ডী প্রাণী কে কে হইতে পারে? আইডিয়া আছে? টিকটিকি, মাছ, তা হচ্ছে কি মানুষ, সবগুলো হচ্ছে কি
যাদের মাঝে কি আছে, মেরুদণ্ড আছে, আই মিন হাড্ডিটা আছে আর কি। তেলাপোকা হবে নি? তেলাপোকা হবে না। আচ্ছা, মেরুদণ্ডীদের মধ্যে আবার কিছু কিছু হচ্ছে কি বললাম, স্তন্যপায়ী, যারা মাতৃস্তন কি করে তাদের দৈহিক বৃদ্ধির জন্য পান করে থাকে, এগুলোরে কি বলা হয়, স্তন্যপায়ী বলা হয়। এই মেরুদণ্ডীর মধ্যে যারা হচ্ছে তোমার স্তন্যপায়ী, তাদের ইয়াতে রেড ব্লাড সেল কিন্তু কি থাকে না, পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। এটা একটা ডিফারেন্স অন্যান্য মেরুদণ্ডী থেকে। স্তন্যপায়ী যে মেরুদণ্ডী গুলো আছে তাদের মধ্যে একটা কি উল্লেখযোগ্য ডিফারেন্স বা একটা পার্থক্য বলতে পারো। এটা আমরা একটু মাথা রাখা ট্রাই করব। এর আয়ুষ্কাল হচ্ছে কতদিন? অপরিপক্ক অবস্থায় থাকে। কিন্তু যখন সেটা পরিপক্ক হবে, ওই সময় তার মধ্যে আর কোনো প্রকার নিউক্লিয়াস অস্তিত্ব আমরা পাবো না। এর আয়ুষ্কাল হচ্ছে কতদিন গড় পাত্তা? 120 দিন। তবে মাথায় রাখবে, 120 দিন বলতে 120 দিনই কিন্তু না, কম হইতে পারে, একটু কি ক্ষেত্র বিশেষে বেশি হইতে পারে। এটা মাথায় রাখলাম। এখানে অনেকগুলো তথ্য তোমাদের আগে থেকে কম বেশি জানা আছে, তারপরও যেহেতু আমি আলোচনা করতেছি, তার প্রসঙ্গে লিখে দেওয়া। রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার বর্ণ লোহিত হয় কেন, তার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের উল্লেখযোগ্য উপাদান কি জানো তো? হিমোগ্লোবিন গঠনকালে তার মধ্যে উল্লেখযোগ্য উপাদান আয়রন। উল্লেখযোগ্য উপাদান কি? আয়রন। মাতৃত্বকালীন সময়ে মেয়েদের রক্তের ঘনত্ব কমে যায়, কিংবা অনেকে শ্বাসকষ্ট হয়, আর অনেক রকম শারীরিক জটিলতা দেখা দেয়। তা হচ্ছে খাদ্য, মানে খাদ্য হজম করেনি, বা তার যেটা কি সিস্টেম, ডাইজেশন বলি, বা অন্যান্য ক্ষেত্র কিছু মাঝে মাঝে ঝামেলা দেখা দেয়। এটা হচ্ছে উল্লেখযোগ্য কারণটা হচ্ছে কি, হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দেয় মাতৃত্বকালীন সময়। কি কারণটা হচ্ছে কি, ওই সময় একটা শরীরে কয়টা বডিতে তোমার রক্ত সরবরাহ করা লাগে, মানে তার চাহিদা দুইটা শরীর, তাই না, একটু ঘাটতি পড়ে যায়। এরপর হচ্ছে নানা ধরনের হরমোনাল চেঞ্জ হয় শরীরে, সবকিছু মিলাইয়া আমার হিমোগ্লোবিনের যেটা পরিমাণ স্বাভাবিকভাবে শরীরে থাকার কথা, ওখানে একটু ডিসব্যালেন্স চলে আসে। কথা একটু বোঝা গেল তো? তো আরবিসি কে এত গুরুত্বপূর্ণ বলা হয় মূলত তার শরীরে কি থাকার জন্য, হিমোগ্লোবিন থাকার জন্য। সে হিমোগ্লোবিন তৈরি করার উল্লেখযোগ্য বা প্রধান উপাদান হচ্ছে কি, আয়রন। কথা একটু বুঝা গেল তো? মাতৃত্বকালীন সময় মেয়েদেরকে আয়রনের ট্যাবলেট দেওয়া হয়, কারণটা কি, এটা হচ্ছে হিমোগ্লোবিনের যেটা ঘাটতি হয় এটা পূরণ করা, সিম্পল। যদি এটা দিয়ে একা এটা দিয়ে কাভার করা পসিবল না, আর অনেকগুলো কি লাগে, ওষুধ প্রয়োজন হয় আর কি। আচ্ছা, মোটামুটি ওর নিয়ে কিছু তথ্য দেখলাম। এখানে তোমরা একটু মাথায় রাখবা যে ইনফরমেশনটা দিয়ে তোমাদেরকে মূলত ঝামেলায় ফেলবে, এটা হচ্ছে নিউক্লিয়াস থাকে কি থাকে না এটা নিয়ে, কেমন। আর দ্বি অবতল বৃত্তাকার এটা মাঝে মধ্যে দেয়, তবে এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। আর এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 120 ডেজ, এটার আয়ুষ্কাল, কেমন, এক্সপায়ার ডেট হচ্ছে কত, 120 ডে। এই একটা হচ্ছে মোটামুটি তথ্য, যদি এটা আজকাল খুবই কমন, মোটামুটি সব ছেলে মেয়েরা পারে। তোমরা একটু ওর দিকে একটু ফোকাস করবা। আর এটা কর্তৃক উপাদান উৎপন্ন হয়, অস্থি মজ্জা। অস্থি মজ্জা চিনি তো? আহ আমরা ওই হাড্ডির ভেতর বলেন অনেক ক্যালসিয়াম খাই না অনেকে, ওইটা হচ্ছে মূলত কি, ওটা হচ্ছে অস্থি মজ্জা। আসলে ওখানে ক্যালসিয়াম বলতে কিছু নাই, মাথা রাখবা যে হাড্ডি থেকে ওরা বের করে, হাড্ডিটার মধ্যেই মূলত কি থাকে, ক্যালসিয়াম থাকে। কারণ আমরা কি হাড্ডিটারে চাবাই খাই? উত্তরটা হচ্ছে না, হাড্ডিটা কিন্তু চাবাই খাই না, ভেতরে তার ভিতরে সফট যে অংশটা থাকে ওটারে খাই, কারণ ওটা আসলে ক্যালসিয়াম, এটা হচ্ছে মূলত ফ্যাট। এটার উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে ফ্যাট, এবং সেই ফ্যাটের মধ্যে আবার কোলেস্টেরলের মাত্রাটা অনেক হাই। এটা মুখের রুচির জন্য খাওয়া হয়, কিন্তু আসলে এটা খাবার হিসেবে অতটা কি নয়, স্বাস্থ্যকর নয় আর কি, কেমন, এটা হচ্ছে বিষয়। তাহলে অস্থি মজ্জা থেকে মূলত কে তৈরি হচ্ছে, আরবিসি তৈরি হয়, অস্থি মজ্জা থেকে তৈরি হয়। কথাটা আমি লিখে দিলাম। এ হচ্ছে মোটামুটি তারে নিয়ে কিছু উল্লেখযোগ্য ইনফরমেশন। অস্থি মজ্জা থেকে তৈরি হয়, আমি শুধু অস্থি মজ্জা লিখে দিলাম আর কি, যেহেতু মূল কন্টেন্ট হচ্ছে এটাই, এটা এই টপিকসে। অনেকে যেটারে ক্যালসিয়াম মনে করতে, আসলে এটা প্রকৃত অর্থে কি নয়, ক্যালসিয়াম নয়। ক্যালসিয়াম হচ্ছে যার থেকে আমরা এভাবে বাড়ি দিয়ে দিয়ে বের করি, হাড্ডিটা, এটা হচ্ছে মূলত কি, ক্যালসিয়াম। ওরা তো কিন্তু চাবাই খাওয়া যাবে না, হাড্ডি শক্ত জিনিস। স্যার 2 নম্বর নিউক্লিয়াসটা একটু বলেন। হ্যাঁ, এটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ, অনলাইনে শোনো, ওখানে যে কথাটা বললাম এটা হচ্ছে পরিণত আরবিসি সেল বা আমার লোহিত রক্তকণিকা, যেগুলো পরিণত হয়ে যায় তার মধ্যে কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। এটা একটু শুধু মাথায় রাখবো, কেমন। তবে হ্যাঁ, কথার প্রসঙ্গে একটু বলে দিই, হোয়াইট
ব্লাড সেল বা কি শ্বেত রক্তকণিকা, তার মধ্যে আবার কিন্তু কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম, একটু সহজ করে বলি, আমাদের শরীরে যেটা লোহিত রক্তকণিকা তার মধ্যে নিউক্লিয়াস থাকবে না, কিন্তু যেটা কি শ্বেত রক্তকণিকা তার মধ্যে নিউক্লিয়াস থাকে। কথা একটু বুঝে গেল তো? তাহলে কার মধ্যে প্রাণ থাকে? শ্বেত রক্তকণিকাতে কি থাকে তাহলে? প্রাণ থাকে, কিন্তু সেই জীবাণুর মতো এক জায়গা থেকে অন্য জায়গায় কি করতে পারে, অটোমেটিক্যালি চলাচল করতে পারে সে, কেমন? এবং তার কিছু ইন্টেলিজেন্স পাওয়ারও আছে, বুদ্ধিমত্তা ভিত্তিক কিছু সক্ষমতা আছে, কারণ আমাদের শ্বেত রক্তকণিকাতে কি থাকে, ডিএনএ। মাথায় রাখি, কি থাকে, ডিএনএ থাকে। নিউক্লিয়াস যেহেতু আছে, অবভিয়াসলি তার মধ্যে কি থাকবে, ডিএনএ থাকবে, কেমন? ও কিছু বুদ্ধিভিত্তিক কাজ করতে পারে। বুদ্ধিভিত্তিক কাজ বলতে শত্রুকে চেনা এবং তাকে আইডেন্টিফাই করে রাখা, ভবিষ্যতে আসলে যেন কি করতে পারে, আবার মাইট দিতে পারে। কথা একটু বুঝে গেল তো? মোটামুটি সবার তোলা শেষ? এখন আমরা আমাদের হোয়াইট ব্লাড সেল একটু চলে যাই। অনেকে একটা আমাকে প্রশ্ন করতে পারো, এটা হচ্ছে আমাদের রক্তে কি পরিমাণ লোহিত রক্তকণিকা থাকে, তাই না? এরকম একটা ইনফরমেশন দেওয়া আছে। এটা সাধারণত অনেক পরীক্ষায় দেয়, অনেক পরীক্ষায় দেয় না। এটা 3 থেকে 4 লাখের মতো হয়ে থাকে গড় পাতা, 3 থেকে 4 লক্ষ প্রতি ঘন মিলিমিটার, প্রতি ঘন মিলিমিটার রক্তে। আমি একটু উল্লেখ করে দিই, 3 থেকে 4 লক্ষ। এটা হচ্ছে কার জন্য? রেড ব্লাড সেলের কথা বলছে আর কি। 3 থেকে 4 লক্ষ প্রতি কি মিলিমিটার, ঘন মিলিমিটার রক্তে মোটামুটি এই পরিমাণে থাকে। এটা কম বেশি হইতে পারে, কিন্তু বাচ্চাদের শরীরে একটু বেশি। সরি, এটা হচ্ছে তোমার প্রায় যারা হচ্ছে কি শিশু থেকে যৌবনে, শিশু থেকে কৈশোরে প্রবেশ করবে তাদের জন্য হিসাবটা, বেবি হইলে আরো বেশি হইতে পারে। আর প্রাপ্তবয়স্ক পুরুষ হলে এটা একটু কমবে। এটা তোমার 1.5 থেকে 2 লাখ বা ক্ষেত্র বিশেষে আরেকটু কম। আর মেয়েদের বেলা 1 লাখ কিংবা তার থেকে কম। এটা হচ্ছে মূলত শিশুদের জন্য, কেমন? শিশুদের জন্য হিসেবটা। শিশুদের শরীরে সবচেয়ে বেশি কি থাকে, লোহিত রক্তকণিকা থাকে। কৈশোরে প্রবেশ করবে তখন একটু পরিমাণটা কি হবে, কমবে। যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবো, আই মিন যৌবনে প্রবেশ করব, পরিমাণটা তখন আরো কমে যাবে। কমে যাওয়ার মধ্যে ছেলেদের শরীরে মোটামুটি 1.5 বা 2 লাখের মতো থাকে, ক্ষেত্র বিশেষে 1 লক্ষ বা 1,20,000 হয়। আর মেয়েদের ক্ষেত্রে এটা 1 লাখ বা তার থেকে কম ও পরিমাণে থাকে। অর্থাৎ মেয়েদের শরীরে স্বাভাবিকভাবেই লোহিত রক্তকণিকার পরিমাণটা কেমন, এটা কম। ওই জন্য মেয়েরা কিছু অ্যাডভান্টেজ পায়, এটা হচ্ছে যে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকে ওখানে ওরা সার্ভাইভ করতে পারে, কেমন? ছেলেদের পক্ষে এটা কঠিন। হ্যাঁ, তো বুঝতে পারেন। এখানে আরেকটা ঝামেলা আছে, এটা হচ্ছে ছেলেদের মাসেল ডেনসিটি বেশি। মাসেল ডেনসিটি মানে বুঝছি তো। আমি একটা ছেলের শরীর থেকে যদি 1 কিউবিক সেন্টিমিটার পরিমাণ মাংস নিই, দেখা যাচ্ছে কি ওই মাংসের যেটা ভর হবে এটা একটা মেয়ের তুলনায় অনেক কি বেশি হয়ে থাকে। ছেলেদের মাংসের ঘনত্ব বেশি। মাংসের ঘনত্ব বেশি মানে ওখানে কোষের পরিমাণ বেশি, যত বেশি কোষ তত বেশি কি অক্সিজেনের ডিমান্ড থাকে, কেমন? ওইটা কি, ওই জন্য ছেলেদের কোন একটা অঞ্চলে বা এলাকায় সার্ভাইভ করতে হলে ওখানে পর্যাপ্ত কি থাকা লাগে, বাতাস থাকা লাগে, নতুবা তার মেটাবলিক সিস্টেম কাজ করবে না। মেটাবলিক মানে বুঝছি তো, খাদ্য হজম করার পর খাদ্যগুলো কোষে কোষে পৌঁছে যায়, সেই খাদ্যগুলোর ভাঙা তার কোষ কি করবে, আবার শরীরে ক্ষতিপূরণ করবে, কেমন, শক্তি যোগাবে, ওইটার বলে মেটাবলিক সিস্টেম। ছেলেদের এই মেটাবলিক সিস্টেমের জন্য তুলনামূলকভাবে অধিক অক্সিজেনের কি হয়, প্রয়োজন হয় একটা মেয়ের তুলনায়। মেয়েরা কম অক্সিজেন মাত্রাতেও সার্ভাইভ করতে পারে, এটা একটা অ্যাডভান্টেজ। আবার মেয়েদের শরীরে প্রচুর কি থাকে, চর্বি থাকে। ফিজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী মেয়েদের শরীরে চর্বির মাত্রাটা কেমন, বেশি। এটাও সার্ভাইভিং এর ক্ষেত্রে মেয়েদের অ্যাডভান্টেজ দেয়। মোর ফ্যাট মানে এটা হচ্ছে কি, যখন তুমি কোন একটা ক্রুড কন্ডিশনে পড়ে যাবা তখন ওই চর্বিটা ভেঙে গিয়ে তার থেকে এনার্জি প্রডিউস করবে এবং তোমাকে সার্ভাইভ করতে কি করবে, সহায়তা করবে। এই জন্য মেয়েদের সহনশীলতার মাত্রাটা বেশি এবং কোন একটা পরিবেশে টিকে থাকতে পারার ক্যাপাবিলিটি ছেলেদের তুলনায় কি বেশি আর কি। এটা প্রাকৃতিক নিয়ে বলে যায়। আচ্ছা, আমরা একটু চলে আসি এখানে। তোমাদের হোয়াইট ব্লাড সেল নিয়ে আলোচনা করতেছিলাম, তার আলোচনা একটু সেরে ফেলি। হোয়াইট, প্রথমে হচ্ছে উল্লেখযোগ্য আলোচনার পয়েন্ট হচ্ছে তার বডিতে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস থাকা মানে সেখানে অবভিয়াসলি কি থাকবে, একটু আগে বললাম ডিএনএ। হ্যাঁ, ডিএনএ থাকবে। যদি আমি ডিএনএ কথাটাকে একটু আলাদা করে উল্লেখ করবো, অনেকে হয়তো মাথায় নাও থাকতে পারে। ডিএনএ থাকে, গড় আয়ু হচ্ছে কত, 1 থেকে
15 দিন। হ্যাঁ, 14 দিন হইতে পারে, অস্বাভাবিক না তো। 1 থেকে 15 দিন মানে তার মধ্যে কি পড়ে গেল? 14 তো অবভিয়াসলি পড়েই গেল। 1 থেকে 15 দিন। 1 থেকে 15 কেন বলা হয় একটু পরে আমি বলবো। কারণ হোয়াইট ব্লাড সেল শুধু এক প্রকার না, এটার অনেকগুলো কি আছে, প্রকারভেদ আছে। কেমন, এক একটা প্রকারের এক্সপায়ার ডেট এক এক রকম। প্রতি ঘন মিলিমিটার রক্তে হোয়াইট হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকার পরিমাণ হচ্ছে কত? 10,000। ওকে, এটা একটু মাথায় রাখবা। এটা তোমাদের আলোচনা করলাম কারণ একটু প্রয়োজন আছে, একটু পরে আমি একটা কিছু টপিক নিয়ে আলোচনা করব, তখন এই ডাটাটা তোমাদের একটু মাথা লাগবে। এম এম কিউব মানে হচ্ছে কি ঘন, মিলিমিটার ঘন কি মিলিমিটার, আমি একটু সংক্ষেপে এম এম কিউব দিয়ে লিখে দিলাম, ঘন মিলিমিটার। এ হচ্ছে উল্লেখযোগ্য তথ্য হোয়াইট ব্লাড সেল সম্পর্কে। সবার লিখে শেষ? ওরে নিয়ে আলোচনা একটু বড় হবে, ওর পর হচ্ছে কে নিয়ে, থ্রম্বোসাইটকে নিয়ে একটু আলোচনা আছে। আগে একটু ওর আলোচনাটা আমরা সেরে ফেলি। হোয়াইট ব্লাড সেল, বইয়ে লেখা আছে, তারপর আমি উল্লেখ করে দিই। হোয়াইট ব্লাড সেলকে, হোয়াইট ব্লাড সেলের মধ্যে দানা আছে কিনা, কতগুলো দানা থাকে। কেমন, হোয়াইট ব্লাড সেল তো একটা কোষ, সেই কোষের মধ্যে কিছু কি থাকে, দানাদার পদার্থ থাকে। দানাদার পদার্থ বলতে এগুলো হচ্ছে মূলত রাইবোজোম, রাইবোজোমে দানা থাকে আর কি। তো এই হোয়াইট ব্লাড সেলের মধ্যে রাইবোজোম দানাটা আছে নাকি নাই, তারপর ভিত্তি করে তারা কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট আর একটা হচ্ছে কি গ্রানুলোসাইট। তবে তোমাদের একটা কথা বলে দিই, দানা শব্দের ইংলিশ হচ্ছে কি? আমরা বলি না দানাদার বা দানা, এই শব্দের ইংলিশ হচ্ছে কি গ্রানুয়েল। কেমন, গ্রানুল। এই গ্রানুয়েল শব্দটা এটা হচ্ছে দানার ইংলিশ শব্দ। তো হোয়াইট ব্লাড সেলের মধ্যে দানা কিংবা গ্রানুয়েল পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় সে হবে আমার কি গ্রানুলোসাইট, মানে যার মধ্যে কি আছে গ্রানুয়েল বা দানা আছে, গ্রানুলোসাইট। আর না থাকলে পরে কি এ গ্রানুলোসাইট। এখানে যারা ইংলিশের স্টুডেন্ট আছে তারা বুঝবা, কোন একটা ইংলিশ শব্দের আগে এ বসিয়ে দিয়ে এটা কি ধরনের অর্থ বুঝায়, নেগেটিভ মানে না। কথা একটু বুঝে গেল তো? আমরা বাংলায় বলি না, জানা অজানা, ইংলিশে এইভাবে আমার কোনো কিছুকে না অর্থাৎ নেগেটিভ অর্থে নিয়ে যাওয়ার জন্য তার আগে একটা কি বসিয়ে দেওয়া হয়, এ বসিয়ে দেওয়া হয়। কেমন, এ বেশি বসিয়ে দেওয়া মানে হচ্ছে কি ওই মুহূর্তে এটা না বোধক হয়ে যাচ্ছে। তাহলে গ্রানুলোসাইট মানে হচ্ছে যে সাইট বা কোষের মধ্যে কি আছে গ্রানুয়েল বা দানা আছে। আর এ গ্রানুলোসাইট মানে যে কোষের মধ্যে আমার কোনো কি নাই, দানা নাই। অনেকে আমার প্রশ্ন করতে পারে এই দানা দানা করতেছে, এই দানাটা আসলে কি? এটা আমার কিছু না, রাইবোসোম। কেমন, কি জিনিসটা রাইবোসোম, আমি একটু দানাটা লিখে দিই। দানা বলতে এখানে মূলত রাইবোসোমের কথা বলা হচ্ছে। রাই হুম রাইবোসোম হচ্ছে শব্দটা এখানে ক্লিয়ার না, আমি একটু নিচে সুন্দর করে আগে লিখে দিই। যাই হোক, এখানে রাইবোসোম হচ্ছে আমাদের শরীরে প্রোটিন তৈরি করা লাগে না? আমরা জানি আমাদের শরীরে পুরো শরীরটা কি দিয়ে গঠিত মূলত? প্রোটিন, প্রোটিন দিয়ে গঠিত নাকি না? এখন কথা হইলো গিয়ে তাহলে প্রোটিন তো সারাক্ষণ একরকম থাকে না, এটা কি ঘটে, হয় ঘটে। আমি কাজ করতেছি বা নানা কিছু করতেছি, প্রতিদিন আমাদের শরীরের কিছু কোষ বা চুলগুলো কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি, পুরো বডিটা প্রোটিন দিয়ে তৈরি মূলত। প্রতিদিন বেশ কিছু পরিমাণ প্রোটিন ভিত্তিক কোষ আমার ধ্বংস হয়ে যাচ্ছে, আবার নতুন করে কিছু কোষ কি করা লাগতেছে, তৈরি করা লাগতেছে। তো এই কোষগুলো তৈরি করতে মূল উপাদান হচ্ছে কি প্রোটিন। এই প্রোটিনটা তাহলে আসতেছে কোত্থেকে? কেমন, এটা তো তৈরি করা লাগবে আমাদের বডিতে। এর দায়িত্বটা কার কাঁধে গিয়ে পড়লো? এটা হচ্ছে মূলত রাইবোসোমের হাতে গিয়ে পড়লো। কথা বুঝে গেল তো? তাহলে একটা অ্যাগ্রানোসাইট যার মধ্যে দানা নাই, আর একটা হচ্ছে দানা থাকলে সে হচ্ছে কি গ্রানুলোসাইট। দেখো এদের আবার 2 ভাগে ভাগ করা যায়।
এদের মূলত একটু কাজগুলো মনে রাখতে হবে তোমাদের, এখানে হচ্ছে কার কাজটাকে, এটা একটু গুরুত্বপূর্ণ। আগে আমি একটু ওটা নিয়ে আলোচনা করে ফেলি। অ্যাগ্রানুলোসাইট হচ্ছে সেই সকল লোহিত রক্তকণিকা যার মধ্যে আমার রাইবোসোম দানা থাকে না, কেমন? এই অ্যাগ্রানুলোসাইট আবার দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে কি মনোসাইট। লিম্ফোসাইট হচ্ছে আকারে ছোট, এই রেড ব্লাড সেল বা এই কোষটা হচ্ছে আকারে কেমন, ছোট, তবে তার নিউক্লিয়াসটা আবার কি, নিউক্লিয়াস বড়, নিউক্লিয়াস বড়। আর মনোসাইটের ক্ষেত্রে ঠিক উল্টো, তার আকারটা হচ্ছে কি বড়, আবার নিউক্লিয়াসটা হচ্ছে কি ছোট। এ হচ্ছে তাদের দুজনের মধ্যে একটা বেসিক পার্থক্য, লিম্ফোসাইট এবং মনোসাইটের মধ্যে। তো তোমাদের পরীক্ষায় কিন্তু কে বড় কে ছোট এটা নিয়ে খুব বেশি আলোচনা আসবে না, যে জিনিসটা আলোচনায় আসবে সেটা হচ্ছে কার কাজ কি। যেটা আমার লিম্ফোসাইট তার একটা বৈশিষ্ট্য আছে, তোমাদের যদিও বই একটু উল্লেখ করা, সে তো লাগবে না, skip করি, কেউ লাগবে না, কেউ লাগবে না, একটু উল্লেখ করি আগে। একটু খেয়াল করি, যেটা হচ্ছে লিম্ফোসাইট সে হচ্ছে মূলত আমাদের শরীরে কি হিসেবে কাজ করে, অ্যান্টিবডি হিসেবে কাজ করে। আর যেটা হচ্ছে মনোসাইট তার কাজ হচ্ছে কি মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবনের কি করা, এটা জীবনের হ্যাঁ ধ্বংস করা। ফেগোসাইটোসিস। এটা তোমাদের একটু বলি, এই যে মনোসাইটটা আছে না, সে গিয়ে জীবনটাকে কি করে ফেলবে, গিলে ফেলবে। কথা একটু বুঝে গেল তো? যখন আমাদের শরীরে কোন একটা হোয়াইট ব্লাড সেল কোন একটা জীবাণুকে প্রথমে কি করবে, গিলে ফেলবে, অর্থাৎ তার শরীরে ঢুকিয়ে ফেলবে। ঢুকানোর পর এই হোয়াইট ব্লাড সেল করবে কি, তার শরীর থেকে নানা ধরনের বিষাক্ত পদার্থ নিঃসৃত করে। ওকে, তোমাদের একটু আমি যদি দেখ, যদি কোনো একটা জীবাণু হয়, তাহলে আমার করবে কি, হোয়াইট ব্লাড সেল এসে চারপাশ থেকে তাকে আগে কি করবে, এভাবে জড়িয়ে ধরে তাকে তার ভেতরে কি ঢুকায় ফেলবে। ঢুকানোর পর তার শরীর থেকে নানা ধরনের বিষাক্ত পদার্থ নিঃসৃত করে ফাইনালি সেই জীবাণুটাকে কি করে ফেলে, মেরে ফেলে। এটাকে বলে আমার ফেগোসাইটোসিস প্রক্রিয়া বা ভক্ষণ প্রক্রিয়া, বাংলায় তোমরা একটু মাথা রাখবা। ফ্যাগোসাইটোসিসের মধ্যে মূলত জীবাণুকে ভক্ষণ করা হয় বা খেয়ে ফেলা হয়। এগুলো ইউটিউবে ভিডিও পাবা, ফ্যাগোসাইটোসিস লিখে সার্চ করলে দেখবে তোমাদের সরাসরি ভিডিও দেখাবে কিভাবে এই কাজটা করতেছে, অ্যাভেলেবল ভিডিও পাওয়া যায়। তাহলে একটু তার কাজের কাজটা একটু মাথা রাখবা। লিম্ফোসাইট অ্যান্টিবডি হিসেবে কাজ করে, আমরা বলি না আমাদের শরীরে অ্যান্টিবডির কথা, ওইটাই হচ্ছে মূলত আসলে কে, ওইটাই হচ্ছে মূলত লিম্ফো, কেমন? সে অ্যান্টিবডি হিসেবে কাজ করে লিম্ফোসাইট। আর মনো, মনো হচ্ছে কি করে ফেলে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে, মানে খেয়ে ফেলে। লিখেছিস তো? আমরা একটু গ্রানুলোসাইটের দিকে একটু চলে যাই। গ্রানুলোসাইটের মধ্যে কি কি পাওয়া যায় আগে একটু সরাসরি নামটা লিখে দিই। তো গ্রানুলোসাইট, হোয়াইট ব্লাড সেল যাদের মধ্যে দানা আছে এরা হচ্ছে গ্রানুলোসাইট। এরা আবার কয় ধরনের, তিন ধরনের। নিউট্রো, তারপর হচ্ছে আমাদের কি সিনোফিল।
এই যে নিউট্রিনোফিল সে হচ্ছে একটু আগে যে কোষটাকে তোমরা দেখলে মনোসাইট, তার মধ্যে কি করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে। কেমন? আমি শুধুমাত্র ফেগো লিখে দিচ্ছি, তাহলে ফেগো দেখলে তোমরা বুঝে ফেলবা। সে হচ্ছে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে কি করে ভক্ষণ করেছে। এটা আমার হচ্ছে কি নিউট্রোফিল। ইউসিনোফিল এবং বেসোফিল ওরা কি করে, ওরা হচ্ছে তাদের শরীর থেকে হিস্টামিন নামক এক ধরনের পদার্থ কি করে নিঃসৃত করে, যেটা কিনা আমাদের অ্যালার্জি প্রতিরোধ করে। তো তবে কথা আছে, ওদের নিয়ে একটা ঝামেলা আছে। অনেকে শরীরে ওই যে ইলিশ মাছ খায় আবার বেগুন খায়, প্রবলেম হয় না? কারণটা কি? তোমাদের একটু আগে একটা কথা বললাম, হোয়াইট ব্লাড সেল কিন্তু তার শত্রুকে কি করে রাখতে পারে, চিনে রাখতে পারে। এবং ওর এই প্রক্রিয়াটা কিন্তু তোমার না, স্বচ্ছ না। এই প্রক্রিয়ার মধ্যে মাঝে মধ্যে ঝামেলা হয়। শত্রুকে চিনতে গিয়ে সে এমন কাউকে শত্রু ভেবে বসে থাকে যে আসলে কি নয়, শত্রু নয়। কেমন? যেমন তোমরা বেগুন খেলে, বেগুনের মধ্যে ধরে নাও আমার কোন একটা উপাদান ছিল, স্বাভাবিক একটা উপাদান, যেটা আমার শরীরের জন্য কি উপকারী, ও কোনো ক্ষতি করে না আমার শরীরে। কিন্তু ইউসিনোফিল এবং বেসোফিল তারা তারা তাদের ইন্টেলিজেন্স উইকনেস বা তাদের কি গোয়েন্দা ভিত্তিক দুর্বলতার কারণে এটাকে শত্রু ভেবে বসে থাকে। আসলে সে কি ছিল না, শত্রু ছিল না। ওই মুহূর্তে তাকে শত্রু ভেবে তারা কোন পদার্থটা নিঃসৃত করে ফেলে, হিস্টামিন নিঃসৃত করে ফেলে। এখন হিস্টামিনে যখন সে নিঃসৃত করলো, এটা তো ওয়ান কাইন্ড অফ একটা পয়জনাস সাবস্টেন্স, বিষাক্ত পদার্থ। এখন বিষাক্ত পদার্থের উদ্দেশ্য হচ্ছে কি, কোনো জীবাণু প্রবেশ করলে তবেই তার শরীরে গিয়ে কি করে, তাকে ধ্বংস করা। এখন যখন এই বিষাক্ত পদার্থটা নিঃসৃত করলো, সেই বেগুনের কাছে গিয়ে দেখলো আমার বেগুনটা তো আসলে কি নয়, শত্রু নয়, কিন্তু বিষটা তো নিঃসৃত হয়ে গেল। এখন সে কি এমনি এমনি বসে থাকবে? সেই বসে থাকবে না। তখন সেই তার বিষক্রিয়াগত কারণে আমাদের শরীরে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে শুরু করে, যাকে কিনা আমরা কি বলি, অ্যালার্জির প্রবলেম বলি। কথাটা বুঝে গেল তো? তাহলে ওদের শত্রু চিনতে না পারার অক্ষমতার কারণে আমাদের শরীরে কি দেখা যায়, অ্যালার্জির প্রবলেম দেখা দেয়। কথাটা একটু বুঝে গেল তো? এটা জেনেটিক্যাল, আসলে জেনেটিক্যাল। এবং একটা কথা বলে দিই, অ্যালার্জির প্রবলেম যে এটা ছোটবেলা থেকেই হয় বাই জেনেটিক্স ভাবে, মানে ছোটবেলা থেকে অমনটা কিন্তু না। কেমন? ধরুন একটা লোক 40 বছর ধরে সে ইলিশ মাছ খাচ্ছে কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু আফটার 40 ইয়ার্স হুট করে কি দেখা দিল, ইলিশ মাছে অ্যালার্জির প্রবলেমটা দেখা দিল। এর অর্থ হচ্ছে তার শরীরে এমন কোন একটা জিন ছিল, যে জিন মানে বুঝছি তো, কোন একটা জিনোম বা কোন একটা এমন ডিএনএ ছিল, যেটা কিনা আগে একটু সুপ্ত অবস্থায় ছিল, অর্থাৎ খুব একটা কার্যকর ছিল না, কিন্তু আর একটা নির্দিষ্ট বয়স হওয়ার পর ওই ডিএনএটা অ্যাক্টিভ হয়ে গেছে। কেমন? জিনটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে এখন তার শরীরে কি দেখা দিচ্ছে, অ্যালার্জির প্রবলেমটা দেখা দিচ্ছে। অ্যালার্জির সমস্যা যে কোনো বয়সে যে কোনো মুহূর্তে এটা আমার আসতেই পারে, আসলেই তবে সমস্যা। তাড়ানো তারে কি কঠিন, আসা সহজ, যাওয়া কি কঠিন। এটা অনেক সময় আবার পরিবেশ দূষণের কারণে অ্যালার্জি সমস্যা হইতে পারে, রেডিয়েশনের কারণে হইতে পারে, সোলার এক্সপোজারের কারণেও এই সমস্যাটা হতে পারে, অনেক কারণে হইতে পারে। আর তাহলে ইউসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন নিঃসৃত করে আমাদের শরীর থেকে কি করে, জীবাণুদেরকে ধ্বংস করে, অর্থাৎ অ্যালার্জি প্রতিরোধ করে। তবে হ্যাঁ, এই কাজটা বাদও, এটা তো ওরা দুইজনেই করতে পারে, হিস্টামিন নিঃসরণের কাজটা। তো বেসোফিল এক্সট্রাক্টটা কাজ করতে পারে, বাড়তি একটা কাজ, সেটা হচ্ছে কি হ্যাপারিন নিঃসৃত করতে পারে। হ্যাপারিন চিনি তো? হ্যাপারিন আমরা তো দেখি শরীর থেকে রক্ত বের হলে সেটা কি হয়ে যায়। এখন কথা হচ্ছে আমাদের শরীরের ভেতরতে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। কত লিটার? 6 লিটার রক্ত থাকে, যা কিনা শরীরের মোট ওজনের কত পার্সেন্ট? 8%। অর্থাৎ আমাদের শরীরের ভেতরে রক্তের পরিমাণ কিন্তু কম না, প্রায় 5 থেকে 6 লিটার। আর ভরের দিক দিয়ে এটা হচ্ছে শরীরের মোট ওজনে 8%। কথা একটু বুঝে গেল তো? কারণ কথা হচ্ছে শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধে না কেন, বাইরে আসলে বাইরে যায়, কিন্তু ভেতরে থাকলে কি বাঁধে না কেন, তার জন্য ক্রেডিটটা কার? হ্যাপারিন। হ্যাপারিনই হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে দেয় না। স্যার একটা প্রশ্ন ছিল। তাহলে হ্যাপারিনটা নিঃসৃত করে কে? এটা হচ্ছে বেসোফিল। হ্যাপারিনের একটাই উদ্দেশ্য, সেই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, বা যেটা আমরা রক্ত তঞ্জন প্রক্রিয়া বলি, সে প্রক্রিয়া সে কি দেয়, বাধা দেয়। এটা হচ্ছে তার মূল কাজ। আরেকটা প্রাণী কিন্তু ভালো পরিমাণে হ্যাপারিন নিঃসৃত করতে পারে,
চিনি তো তারে, যোগ বিয়োগ, আই মিন যোগ। যোগ কি করতে পারে? হ্যাপারিন নিঃসৃত করতে পারে। যোগ সাধারণত আমাদের শরীরের যে অংশে কামড়ে বসে ওখানে সে করে কি, তার লালা থেকে হ্যাপারিন নিঃসৃত করে। নিঃসৃত করার কারণ দেখা যাচ্ছে কি, সেই শরীরের যে অংশটাতে কেটে দিল, ওইখান থেকে অনবরত রক্ত কি পড়তেই থাকে, পড়তেই থাকে, ওখানে রক্ত সমাজে কি হচ্ছে না, জমাটবদ্ধ হচ্ছে না। যোগ এই মূলত কাজটা করে। এই জন্য অনেক প্রাচীন ট্রিটমেন্ট, ইভেন তোমার আধুনিক চিকিৎসার অনেকগুলো পদ্ধতিতেও কিছু স্পেশাল আর কি যোগকে ব্যবহার করা হয়। অনেক সময় কি আমাদের শরীরের বিশেষ কিছু জায়গায় কিছু রক্ত জমাট বেঁধে ওখানে নানা ধরনের ব্যাধির কি করে সৃষ্টি, ওখান থেকে এই ব্লাড গুলোকে বের করানোর জন্য কার ইউজ করা হয়, যোগকে ব্যবহার করা। আবার সব ধরনের যোগ সবসময় ব্যবহার করলে কিন্তু বিপদ আছে, কথা বুঝে গেল তো? বিশেষ কিছু যোগকে ব্যবহার করা হয় এবং ওই বিশেষ যোগগুলোকে বিশেষ সময়ে ব্যবহার করা হয়। ওই যোগগুলো যখন প্রেগনেন্সিতে থাকবে তখন তাদের ব্যবহার করা হবে না, তখন তার শরীর থেকে তার কি এই যে বাচ্চাগুলো আর কি আমাদের বডিতে কি করতে পারে, প্রবেশ করতে পারে, ওই জন্য এই সময় কাজটা করা হয় না। কথাটা একটু বুঝে গেল তো? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম বেসোফিল হ্যাপারিন নিঃসৃত করবে। হ্যাপারিনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরে রক্ত জমাট বাধা প্রক্রিয়াটারে বাধাগ্রস্ত করা। সিম্পল কথা হচ্ছে এতটুকু। স্যার। কারেন্ট চলে গেছে নাকি না? স্যার, আচ্ছা, তাহলে হ্যাপারিনের কারণে তাদেরকে নিয়ে মোটামুটি একটা আলোচনা হলো, হোয়াইট ব্লাড সেলকে নিয়ে। এবার আমরা একটু থ্রম্বোসাইট বা অনুচক্রিকার দিকে যাব। হ্যাপারিনের কারণে অনবরত অনুচক্রিকাকে যে থ্রম্বোসাইট বলে তোমরা একটু মাথায় রাখবা কি টেকনিক্যালি। থামাইয়া দেওয়াতে থ থাকে, থ্রম্বোর মধ্যেও কি আছে, থ। তাহলে তার প্রধান কাজটাই হচ্ছে কি, থামাইয়া দেওয়া। কি থামাইয়া দেওয়া? রক্ত প্রবাহ থামাইয়া দেওয়া বাইরের দিকে। অনুচক্রিকা, চক্রিকা। ওর এক্সপায়ার ডেট খুবই কম, সাধারণত 4 থেকে 5 দিন, 5 থেকে 10 দিন। 5 থেকে গড়পাত্তা কত, 10 দিনের মতো হয়ে থাকে। আর ওকে অনেকে হচ্ছে গিয়ে তোমার হোয়াইট আছে না, এই যে হোয়াইট ব্লাড সেল বা আরো কিছু উপাদান, রক্তের উপাদান আছে, এদের ভগ্নাংশ মনে করে। অর্থাৎ এই রক্তের উপাদানগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর তাদের যে খন্ডাংশগুলো, এগুলো কি হিসেবে কাজ করে, অনুচক্রিকা হিসেবে কাজ করে। তো অনুচক্রিকা নিয়ে তোমাদের মূল যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে তার রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে। তারা নিয়ে আরো ছোটখাটো 2-3টা কথা আছে, এগুলো তো আমরা একটু পরে যাবো। অনুচক্রিকা যে রক্ত জমাট বাঁধিয়ে দেয়, এটাকে রক্ত তঞ্জন প্রক্রিয়া বলে, কেমন? তাহলে তার প্রধান কাজটা হচ্ছে কি, রক্ত তঞ্জনে সহায়তা। তঞ্জন মানে জমাট বাঁধিয়ে দেওয়া, কেমন, আটকিয়ে দেওয়া। এই শব্দটাকে আমার সংস্কৃত ভাষায় বলা হয় তঞ্জন, আটকাইয়া দেওয়া। আমি এখন এখানে মূল যে জিনিসটা আলোচনা করবো এটা হচ্ছে রক্ত তঞ্জন প্রক্রিয়া নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাশন করবো। যেহেতু এটা বেসিক ক্লাস, আমার একটু ইন ডিটেলসে যেতে হবে। রক্ত তঞ্জন, তঞ্জন। আমার বানানটা একটু ভুল হইতে পারে, তোমরা একটু দেখে নিবা আর কি, কেমন? তঞ্জন, রক্ত তঞ্জন প্রক্রিয়া। আমার বানানটা একটু ভুল হতে পারে, কেমন? তোমরা একটু নিজেদের মতো করে এডিট করে নিবে কি, তঞ্জন। আমার বাংলা একটু দুর্বলতা, সেটা আগে থেকে বলে দিচ্ছি। রক্ত তঞ্জন প্রক্রিয়া। এখন একটু খেয়াল করি কাজটা আসলে কিভাবে হয়। হুম। হ্যাঁ, রক্ত রঞ্জন প্রক্রিয়া বা সরি তঞ্জন প্রক্রিয়া, রক্ত, হ্যাঁ তটা আমার একটু স্কিপ হয়ে গেল। তোমরা একটু ঠিক করো না, আমার মতে থাক, তোমরা খাতে ঠিক করো। অনুচক্রিকা, অনুচক্রিকা আমরা একটু বোঝার ট্রাই করি। হুম, ঠিক আছে। এখান থেকে তোমাদের কিছু অংশ বাদ দিব, বাদ বাকিটা একটু রাখবো। ক্লটিং এগুলো লাগবে না, এটা লাগবে, এটা দিয়ে দিবি। আমি একটু লিখে নিই, এরপর তোমাদের এটা একটু এক্সপ্লেন করবো। থ্রম্বোসাইট, থ্রম্বোপ্লাস্টিন।
হ্যাঁ, একটু খেয়াল করো, তোমাদের শুধু একটু স্টেপ গুলো মাথায় রাখতে হবে। বইয়ে অত দেখে লাভ নাই, ওখানে তো একটু তোমাদের ডিটেলস ইনফরমেশন, ওটা একটু শর্ট করে নিবা। আমরা একটু খেয়াল করি, যখন শরীরে কোন একটা অংশ কেটে যায় ওখান থেকে আমাদের কি নিঃসৃত হয়? অনুচক্রিকা রক্তের সাথে নিঃসৃত হয়। এবং আমরা তার একটা বিষয় জানি, সেটা হচ্ছে রক্ত তঞ্চন প্রক্রিয়াটা কি করে? সম্পন্ন করে, তাই না? জমাট বাঁধার প্রক্রিয়াটাকে দেখো, অনুচক্রিকা যখন ক্ষতস্থান দিয়ে বের হবে, বের হওয়ার পর সে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে তার গঠনগত একটা রাসায়নিক এবং ভৌত একটা গঠনগত তার মধ্যে পরিবর্তন আসে। সেই পরিবর্তনের মধ্যে থেকে সে কিছু রূপান্তর হয়, থ্রোম্বোপ্লাস্টিন নামক একটা পদার্থে রূপান্তর হয়। এই থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা আমার এনজাইমেটিক কাজ করে থাকে, একটা এনজাইমের মতো কাজ করে। সে মূলত আমাদের রক্তে থাকে আরেকটা উপাদান, নাম তার কি? প্রোথ্রম্বিন। এই প্রোথ্রম্বিনকে সে কিছু রূপান্তর করে, সক্রিয় থ্রম্বিনে রূপান্তর করে। আমরা একটু আবার রিপিট করি, যে অনুচক্রিকাটা বের হলো সে আমার কিছু রূপান্তর হয়ে গেল, থ্রোম্বোপ্লাস্টিনে রূপান্তর হয়ে গেল। এই থ্রোম্বোপ্লাস্টিনের একটাই কাজ, রক্তে থাকা প্রথম্বিনকে কিছু রূপান্তর করা, থ্রম্বিনে রূপান্তর করা। এই থ্রম্বিনের কাজ একটাই, সে হচ্ছে, আমরা তো জানি, সে হচ্ছে তোমার একজন বুনক হিসেবে কাজ করে। কেমন? বুনক মানে বুঝেছো, যিনি কি করেন? বুনেন কোনো কাপড় বা কোনো জাল, কি করেন? বুনেন। ওনার মূল কাজটাই হচ্ছে ওরকম। এই প্রথম বিনকে সে থ্রম্বিনে রূপান্তর করবে। এই থ্রম্বিন করবে কি? জাল বুনার জন্য তার তো একটা কি প্রয়োজন? বস্তু প্রয়োজন, সুতা প্রয়োজন, নাকি না? ওই সময় সুতাটা কি রূপে থাকে? ফাইব্রিনোজেন রূপে থাকে। সেই ফাইব্রিনোজেনকে কিছু রূপান্তর করে ফেলে? ফাইব্রিন জালকে রূপান্তর করে ফেলে। পরবর্তীতে এই জালকে রক্তের যে অন্যান্য উপাদানগুলো থাকে তারা কি হয়? ওখানে আটকা পড়ে, আটকা পড়ার মধ্য দিয়ে মূলত আমাদের রক্ত তঞ্চন প্রক্রিয়াটা কি হয়? সম্পন্ন হয়। তোমাদের শুধু এই স্টেপটা একটু মাথায় রাখতে হবে, রিটেন পরীক্ষায় যদি এই স্টেপটা যথাযথভাবে লিখতে পারো তাতেই কাজ হয়ে যাবে। আমি একটু ধারাটা শুরু করলাম আর কি, ঘুরে গিয়ে এইভাবে। হ্যালো। আর এই যে সমগ্র প্রক্রিয়াটা আমার সম্পূর্ণ হচ্ছে, তাই না, ধাপে ধাপে, এই প্রতিটা ধাপ যেন একটার পর আরেকটা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, এই জন্য হচ্ছে কি ভিটামিন কে এবং কে ক্যালসিয়াম আয়ন, এই দুইটা উপাদান উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এখানে কে বলতে কার কথা বললাম? ভিটামিন কে। আর এটা হচ্ছে আমার কি আয়ন? ক্যালসিয়াম আয়ন। এই দুজনের উল্লেখযোগ্য ভূমিকা থাকে, এদের একটাই কাজ, এই যে ধাপটা সম্পন্ন হচ্ছে এটাকে কেমন, এটাকে যেন এটা ধাপে ধাপে সুষ্ঠুভাবে কি হইতে পারে, সম্পন্ন হতে পারে। এইটাকে তার কি করে, এটাকে এস্টাবলিশ করা, পুরো স্টেপ থাকে। সবার লিখে শেষ? আচ্ছা, আমি আবার একটু রিপিট করে একটু খেয়াল করো। শরীরের ক্ষতস্থান থেকে কি নির্গত হয়? অনুচক্রিকা। সে অনুচক্রিকা নির্গত হওয়ার পর সে যখন বাতাসের সংস্পর্শে আসবে, স্পেশালি বাতাসের কি অক্সিজেনের সংস্পর্শে আসবে, অনুচক্রিকাটা আমার কিছু রূপান্তর হয়ে যায়, থ্রোম্বোপ্লাস্টিন নামক উপাদান রূপান্তর হয়ে যায়। এই থ্রোম্বোপ্লাস্টিনটা পরে করে কি, রক্তে থাকা আরেকটা উপাদান, নাম হচ্ছে তার কি? প্রোথ্রম্বিন। এই প্রোথ্রম্বিনকে কিছু রূপান্তর করে, থ্রম্বিনে রূপান্তর করে। এই থ্রম্বিনের একটাই কাজ, ফাইব্রিনোজেনকে আবার কিছু রূপান্তর করা,
ফাইব্রিন জালকে রূপান্তর করে। তাহলে দেখলাম অনুচক্রিকা থ্রোম্বিনে থ্রোম্বোপ্লাস্টিনে রূপান্তর হয়ে যে এসে কাজটা করলো সেটা হচ্ছে প্রথম বিনকে থ্রোম্বিনে রূপান্তর করলো। আবার এই থ্রোম্বিনের উপরে ঠিক ওরকম একটা কাজের দায়িত্ব পড়ে কাউকে রূপান্তর করার আর কি। সে করবে কি ফাইব্রিনোজেনকে কিছু রূপান্তর করবে, ফাইব্রিন জালকে রূপান্তর করবে। এই জালকের মধ্যে হচ্ছে রক্তের অন্যান্য উপাদানগুলো আটকা পড়ার মধ্য দিয়ে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা কি হয়, সম্পূর্ণ হয়। আর এই পুরো প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হইতে পারে এই জন্য কাকে কাকে প্রয়োজন হয়, কার কার সাহায্য প্রয়োজন হয়, ক্যালসিয়াম আয়ন। সিম্পল, বোঝা গেল তো? এটাই, এটা রিটেন পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটু আগে তোমাদের একটা কথা বললাম, ওই যে রক্তরস এবং সিরামের মধ্যে একটা পার্থক্যর কথা বললাম না, ওইখানে হচ্ছে আসলে তাহলে কি, আমি যদি রক্তরস থেকে এই সকল উপাদানগুলোকে কি করে ফেলি, বের করে ফেলি, যারা কিনা আমার রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাকে কি করতো, সম্পূর্ণ করতো, তাহলে ওই মুহূর্তে রক্তরসটা আমরা কিশোর রক্তরস থেকে আমরা কি পাবো, সেরামকে পাবো। কথা একটু বুঝে গেল তো? এতটুকুই। এখন আমরা কিছু বিষয় সম্পর্কে জানবো। এই যে রক্তের উপাদানগুলোকে দেখি, তাদের পরিমাণ যদি কমে বা বেড়ে যায় তাতে কি হইতে পারে, আমাদের শারীরবৃত্তীয় নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। রেড ব্লাড সেল, প্রথমে একটু দেখি। রেড ব্লাড সেল তোমাদের বইয়ে যদিও খুব বেশি উল্লেখ নেই, যতটুকু আছে অতটুকুই মধ্যে নেন অবশ্যই, এর থেকে বেশি স্টাডি করা লাগবে না। হুম। পলিসাইথেমিয়া হচ্ছে যদি আরবিসি কি হয়, আর এনিমিয়া, হ্যাঁ রক্ত যদি কমে যায়, কমে যায়, তাহলে আমার এই সমস্যাটা হতে পারে। আমি এখানে আসলে খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, তোমাদের প্লাস মাইনাস দিয়ে বুঝিয়ে দিলাম, যেন একটু মনে রাখতে কি হয়, সুবিধা হয়। তোমরা এভাবে একটু লিখে রাখবে, দেখবে মনে রাখাটা সহজ হয়ে যাবে। সকলে লেখা শেষ? হুম। এটা বাই জেনেটিক্স, যদি কোনো জেনেটিক্যাল সমস্যা থাকে বা রেডিয়েশনের কারণে ওই মুহূর্তে কি হইতে পারে, আমার পলিসাইথেমিয়ার সমস্যাটা হইতে পারে। অর্থাৎ হুট করে রক্তের শরীরে কি বেড়ে যাচ্ছে, লোহিত রক্ত কণিকার পরিমাণ বেড়ে যাচ্ছে। হ্যাঁ এটা বুঝতে পারতেছো, জেনেটিক্যাল মানে এটা আসলে তুমি সচরাচর দেখতে পাবো না, কারণ জেনেটিক্যাল সমস্যাগুলো হচ্ছে খুবই স্পেসিফিক, কেমন অতটুকু দেখা যায় না। তবে এনিমিয়াটা কেমন, এটা আমার খুবই সচরাচর দেখা যায়, এটা খুবই কম। তবে হ্যাঁ এনিমিয়ার পেছনেও বাই জেনেটিক্স কারণ আছে, জেনেটিক্যাল কারণ আছে। অনেক সময় দেখা যায় কি, বাবা কিংবা মা কারো না কারো শরীরে কি ছিল, এনিমিয়া, এই রোগটা সৃষ্টি হওয়ার জন্য যে জিন, যে জিনটা থাকে ওটা থাকা প্রয়োজন ছিল। এই জিনটা তখনই কারো শরীরে কাজ করতে পারে যখন এই, তোমরা তো হয়তো যখন জেনেটিক্স নিয়ে তোমাদের যদি আমার কোনো একটু সুযোগ হয় আর কি পড়ো না, তখন আলোচনা করবো আর কি। জিন দুই ধরনের, একটা হচ্ছে প্রকট আর একটা হচ্ছে কি, প্রচ্ছন্ন। ধরে নাও আমি এখানে দুইটা জিনের কথা লিখবো, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে কি, A2। এই জিনটা চাই কারো শরীরে যেন এনিমিয়া না আসুক, আবার এই জিনটা চাই যেন কারো শরীরে কি আসুক, এনিমিয়া সমস্যাটা আসুক। ম্যাক্সিমাম ক্ষেত্রে যিনি চায় না উনি কি হন, প্রকট বা স্ট্রং হন। এবং উনি স্ট্রং হওয়ার কারণে যিনি চায় উনি কি করতে পারে না, তার দাবি দাওয়াটা তুলে ধরতে পারে না। কিন্তু কোনো কারণে দেখা যায় কি, যে বাবুটা হলো সেই বাবুর বাবার শরীর থেকেও A2 আসছে, মানে যিনি চাই, মার শরীর থেকেও কে আসছে, যিনি চাই। আমি দুটোই হচ্ছে কি, চাই চাই। এখানে যেহেতু না চাওয়ার মতো কেউ নাই, স্ট্রং কেউ নাই, দুজনে থেকে চাওয়ার পক্ষে ওই সমস্যা, ওই সময় কি হবে, এনিমিয়ার সমস্যাটা হয়ে যাবে। এই জন্য অনেক সময় একটা কাজ করা হয়, এটা হচ্ছে গিয়ে দুজন পুরুষ বা মহিলা বিয়ে করার পূর্বে, এটা বিদেশে দেখা হয় আর কি, তাদের শরীরে এই জিনটা আছে কিনা এটা চেক করে দেখা হয়, ব্লাড টেস্ট করে, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলো করে দেখা হয় এনিমিয়া সৃষ্টি করতে পারে এমন কোন জিন উভয় শরীরে বিদ্যমান আছে কিনা। যদি থাকে নারী পুরুষ উভয় শরীরে, তাহলে তারা চারটা বাচ্চা নিলে সে তার মধ্যে কোনো না কোনো একটা বাচ্চা অবভিয়াসলি কি হবে, এনিমিয়ায় আক্রান্ত হবে। কথা বুঝে গেল তো? সিম্পল। এখন আমরা একটু হোয়াইট ব্লাড সেলের দিকে তাকাই।
লিউকেমিয়া, সাইটোসিস, লিউকোসাইটোসিস। সবগুলো ইনফরমেশন হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে পেয়ে যাওয়ার কি, কেমন? আমার কাজ হচ্ছে তোমাদের শুধু কোনটা পড়বা কোনটা পড়বে না এটা ডিফারেন্সিয়েট করা। আচ্ছা একটু দেখি, হোয়াইট ব্লাড সেলকে নিয়ে একটা সমস্যা আছে, এটা হচ্ছে কি লিউকেমিয়া, অথবা আরেকটা সমস্যা এটা হচ্ছে কি লিউকোসাইটোসিস। হুম। একটা কথা বলে দিই, হোয়াইট ব্লাড সেলের ক্ষেত্রে দুটোই হচ্ছে কি প্লাস, অর্থাৎ দুটোর ক্ষেত্রে হচ্ছে পরিমাণ বেড়ে গেলে সমস্যাটা দেখা দেয়। প্রথমে একটু খেয়াল করে একটা লিখলাম কি লিউকেমিয়া, আর একটা হচ্ছে কি লিউকোসাইটোসিস। লিউকেমিয়া সমস্যাটা তখনই হবে যখন কারো কোন একটা ব্যক্তির শরীরে, আমরা জানি সাধারণত কি পরিমাণ রেড ব্লাড সেল থাকে, 10,000। যদি এটার পরিমাণ বাইরে 1 লক্ষ থেকে বা 50,000 বা কত হয়ে যায় 1 লক্ষ, ওই মুহূর্তে এটা হচ্ছে কি লিউকেমিয়া। এটাও একটা জেনেটিক্যাল প্রবলেম। অথবা যদি ধরে নাও আমার 50 বা 1 লক্ষর দিকে গেল না, এখন প্রাথমিক অবস্থায় এটা কত আছে 30 থেকে 20,000, যা কিন্তু 10,000 থেকে বেশি, ওই মুহূর্তে এটা যে রোগটা এটা হচ্ছে কি লিউকোসাইটোসিস। সিম্পল আনসার। তোমরা শুধু এই দিকে একটু খেয়াল রাখবা, দুটোই হচ্ছে কোন দিকে, বাড়তির দিকে। আর আমাদের শরীরে হোয়াইট ব্লাড সেল নর্মালি সাধারণ বিভিন্ন অবস্থায় এটা কি হইতে এটা বাড়তে পারে। ধরো কারো জ্বর হইলো বা কোনো একটা জীবাণু দ্বারা সংক্রমিত হইলো, ওই সময় নর্মালি কি হতে পারে হোয়াইট ব্লাড সেল এটা বাড়তে পারে। কিন্তু যদি এই যে সকল কারণে বাড়ার কথা তার বাইরে, ক্যান্সার কিংবা টিউমার অন্য কোনো কারণে যদি কি হয় এটা হুট করে বাড়তে শুরু করে, ওই মুহূর্তে আমাদের এই সমস্যাগুলো হওয়া শুরু করবে আর কি। খুবই গরম না? অনুচক্রিকা নিয়েও দুইটা সমস্যা আছে। আসলে পড়াশোনার জিনিসটা হচ্ছে কষ্টের, একটু কষ্ট করা লাগে। কথা বুঝে গেল তো? আমিও বিসিএস সাইড লাইনে পড়াশোনা করতাম নিচে আর কি, সম্ভাব্য 2018-র দিকে, 18 কি 19। প্রায় সময় কারেন্ট চলে যেত, আমরা হচ্ছে মোবাইলের ইয়ে থাকে না, ওই যে পেছনে যেটা থাকে লাইটটা জ্বালিয়ে ওটা দিয়ে পড়াশোনা করতাম তখন। হ্যাঁ রাতে, এখানে আমি রাত প্রায় 12টা পর্যন্ত স্টে করতাম, সকাল 7টায় এসে। হ্যাঁ এখানে সারাদিন পড়তাম এমনটা না, মানে আমার পুরো দিনটা এখানে যেত আর কি, খাওয়া দাওয়া ঘোরাফেরা নামাজ সবকিছু এখানে। হ্যাঁ জায়গা আছে, জায়গা আছে। যাবা নিচতলে, নিচতলে পাবা। তোমরা লাইব্রেরি অ্যাক্সেস করবা, আমার পক্ষ থেকে আমার ফার্স্ট পরামর্শ, লাইব্রেরিতে বসে যে পড়াশোনাটা করবা এটা হচ্ছে সবচেয়ে বেশি কি ফ্রুটফুল। বাসায় বসে পড়বা, হলে বসে পড়বা, দেখা যাবে আমার বন্ধু বান্ধবী আছে, পরিবারের সদস্যরা আছে, বাইরে থেকে আত্মীয় স্বজন আসলো, ওইখানে আমার ব্রেকডাউন হয়ে গেছে মনোযোগটা। কথা বুঝে গেল তো? লাইব্রেরি অ্যাক্সেস করবা। আর যাদের ধরো বাসায় পড়াশোনা করার সুযোগ আছে এবং সে পারে, তাদের কথাটা ভিন্ন আছে, তারা তো করবা। শেষ না, আরেকটু বাকি। হ্যাঁ হ্যাঁ, গরম তো, গরমের তো কোনো শেষ নাই। হুম। পারপুরার সাথে তোমরা অনেকেই পরিচিত। হ্যাঁ ডেঙ্গু মাথায় আসছে। এটা অনুচক্রিকার আরেকটা নাম, কেমন? প্লাটিলেটস। যদি অনুচক্রিকার পরিমাণ বেড়ে যায় ওটা হচ্ছে আমার থ্রোম্বোসাইটোসিস, আবার যদি কমে যায় এটা হচ্ছে কি পারপুরা। তোমরা ওরা একটু মাথা রাখবা, যেহেতু ও সাম্প্রতিক সময় ব্যাপক আলোচনায় ছিল, কিছুদিন আগেও ব্যাপক আলোচনায়। আমার রুমমেট একটা হয়, উনি জনতা ব্যাংকে অফিসার হিসেবে ছিলেন, বিছানা থেকে উঠতেই পারেনি।
যেদিন রাতে আসছে মানে আক্রান্ত হয়ে আর কি, ওই দিন পর্যন্ত সুস্থ, সকালে উঠে দিকে কোনো তোলা যাচ্ছে না বিছানা থেকে। হ্যাঁ, টায়ার্ড লাগে, ওই শরীর চলে না আর কি। সকাল বিকাল ওনারা শুধু আমি স্যুপ খাওয়ানোর উপর রাখছি, মানে ওনারে ভাত খাওয়াইলে বমি করে দেয়, ঝামেলা, হজম করতে পারে না। তোমরা শুধু একটু এই প্লাস মাইনাসটা হিসাব রাখবা কেমন। অনুচক্রিকা বাইরে গেলে ওটা হচ্ছে থ্রম্বোসাইটোসিস, আর কমে গেলে এটা হচ্ছে কি পারপুরা। প্লাস মাইনাস হিসাব রাখবা। আর বইয়ের মধ্যে আরো কিছু ছোটখাটো ইনফরমেশন দেওয়া আছে, ওই ইনফরমেশন গুলো তোমরা যখন এটা পড়বা, এগুলো দেখবা, চেক করবে, তখন অটোমেটিক্যালি কি এটা বুঝতে পারবা কোনটা পড়তে হবে কোনটা স্কিপ করতে হবে। ওকে, আমরা একটু পরেরটাতে যাই। না, আমার লাগবে না, আমার লাগবে না, কারেন্ট তো এখনো আসেনি, আসতে এই সমস্যা সময় লাগতে পারে এটা। আচ্ছা, এখানে খেয়াল করি আমরা রক্তের গ্রুপ। হুম, একটু খেয়াল করো, আমরা সাধারণত রক্তের কয়টা গ্রুপ? তিন। হ্যাঁ, চারটি চারটি, হ্যাঁ চারটি তো, পরে একটু স্কিপ করলাম আর কি। এই চারটির সাথে পরিচিত গুলো কি কি? পরে 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 লেখার একটা কারণ ছিল, যেহেতু বললো আগে লিখে দিলাম। প্রথমটা হচ্ছে কি এ, তারপর হচ্ছে কি বি, তারপর হচ্ছে কি এ বি। আমরা একটু বুঝি না আসলে গ্রুপগুলো কিভাবে ভাগ করে, যদিও এখানে খুব ডিটেলস আলোচনা করার প্রয়োজন নেই, খুব সংক্ষেপে আমরা আলোচনাটা করব। এন্টিজেন আর একটা হচ্ছে কি, অনেকে আমাকে প্রশ্ন করতে পারে, আমরা তো ব্লাড গ্রুপ সবাই জানি, এ বি, এ বি, তারপর হচ্ছে কি ও। ও মানে জিরো আর কি, জিরোকে ও বলা হচ্ছে। এই তিনটার সাথে আমরা পরিচিত। এখন কথা হচ্ছে গিয়ে ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করলে দুইটা শব্দ চলে আসে, একটা হচ্ছে এন্টিজেন আর একটা হচ্ছে কি অ্যান্টিবডি। অ্যান্টিবডি একটু আগে দেখলে তোমরা, যেটা হচ্ছে কি আমার কি ছিল লিম্ফোসাইট, সেই মূলত কি হিসেবে কাজ করতো, হোয়াইট ব্লাড সেলের মধ্যে যে ছিল আমার লিম্ফোসাইট, সে মূলত অ্যান্টিবডি হিসেবে কাজ করতো, তাই না? অ্যান্টিবডির কাজ আমরা সকলে জানি, শরীরে যে কোনো প্রবেশ করলে তারা কি করা, ধ্বংস করা। কথা একটু বোঝা গেল তো? তাহলে আবার এন্টিজেন জিনিসটাকে আমরা একটু বোঝার ট্রাই করি, ওরা তো বুঝলাম সে হচ্ছে জীবাণু ধ্বংস করে, এটাই তার কাজ। আর এখানে এন্টিজেন জিনিসটা তাহলে কি, খুব ব্যাখ্যায় যেমন সিম্পল বলে দিই, আমাদের ইয়া থাকে না রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকা প্রত্যেক মানুষের শরীরে থাকে কথাটা সত্য, কিন্তু সবার শরীরে থাকা এই লোহিত রক্ত কণিকা সাধারণত যে সকল উপাদান দিয়ে তৈরি, সেই সকল উপাদানের ধরন এবং পরিমাণ কি নয়, এটা সব একরকম নয়। আমার না বলতে তো এর ভিন্ন বিষয় যারা, এটা হচ্ছে কেমন, একরকম নয়। কারো কারো শরীরে দেখা যাচ্ছে কি এই রেড ব্লাড সেল তৈরি করতে বিশেষ এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ লাগে, আবার কিছু কিছু ব্যক্তির শরীরে এই রেড ব্লাড সেল তৈরি করতে তার যে প্রোটিনটা প্রয়োজন হচ্ছে তার ধরনের মধ্যে আবার একটু কি আছে, পার্থক্য আছে। অর্থাৎ বিশেষ একটা প্রোটিন আছে, এই প্রোটিনটা এক এক ব্যক্তির শরীরে এক এক রকম, যে প্রোটিনটা কিসের মধ্যে থাকে, রেড ব্লাড সেলের মধ্যে থাকে। যদি কোনো ব্যক্তির শরীরে এই প্রোটিনটার টাইপ কেমন হয়, এ হয়, তাহলে ওই আমরা ওই মুহূর্তে কি বলি, এই ব্যক্তির ব্লাড গ্রুপ হচ্ছে কি এ। যদি কোনো ব্যক্তির শরীরে আর বিচিতে থাকা সেই বিশেষ ধরনের প্রোটিনটার টাইপ কি হয়, বি হয়, তবে আমরা তাকে কি বলি, সে কোন গ্রুপভুক্ত, বি গ্রুপভুক্ত। আবার যদি কোনো ব্যক্তির এই আরবিসি বা রেড ব্লাড সেল এর মধ্যে এ এবং বি উভয় টাইপের এই দুটো প্রোটিনে কি একই সাথে কি করে, অবস্থান করে, তখন তাকে আমরা কি বলবো, তার ব্লাড গ্রুপ হবে কি এবি। এটা বিশেষ ধরনের একটা প্রোটিন, যাদের শরীরে সাধারণত তাদের এই আরবিসির মধ্যে এ টাইপের প্রোটিনটা থাকবে, তাদের শরীরে কি থাকে না, বি থাকে না। যাদের বি থাকবে তাদের শরীরে কি থাকবে না, এ থাকবে না। আবার কিছু কিছু ব্যক্তির শরীরে এ এবং বি উভয় টাইপের এই প্রোটিনটাই তাদের কিসের মধ্যে বিদ্যমান, আরবিসির মধ্যে বিদ্যমান, ওই সময় তারা হবে কোন গ্রুপভুক্ত, এবি গ্রুপভুক্ত। আর যাদের রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকার মধ্যে এই বিশেষ ধরনের প্রোটিন এবং এই বিশেষ ধরনের প্রোটিন এই দুটো কোনোটাই কি থাকেই না, তাদের ব্লাড গ্রুপের মধ্যে থাকে না, মানে কি এটা হচ্ছে কি জিরো, জিরো। অর্থাৎ তাদের শরীরে এ এবং বি এই কোনো টাইপের বিশেষ প্রোটিন গুলো বিদ্যমান নেই। এই বিশেষ ধরনের প্রোটিন গুলোকে মূলত কি ডাকা হয়, অ্যান্টিজেন ডাকা হয়। কথা একটু বুঝে গেল তো?
যদি কখনো প্রশ্ন আসে তোমাদের এন্টিজেন কোথায় থাকে, আমাদের যে শরীরে এন্টিজেন থাকে এটা লোহিত রক্তকণি, সিম্পল আনসার। এ এনপি তৈরি। ভাই মাহবুবুল আলম মিউট করেন। মাহবুবুল আলম। একটু বোঝার ট্রাই করি। তাহলে যাদের রক্তের গ্রুপ এ, তাহলে তাদের এন্টিজেনটা কি হবে? অবভিয়াসলি এ। কিন্তু তাদের অ্যান্টিবডিটা হবে কি? উল্টা, সেটা হবে কি? বি। বি বলতে ছোট হাতের বি দিয়ে প্রকাশ করা হয়েছে, কেমন তারে। আর যাদের গ্রুপ বি হবে, তাহলে তাদের অবভিয়াসলি এন্টিজেনটা আমার এ, তবে তাদের অ্যান্টিবডিটা হবে এ। আর যাদের ব্লাড গ্রুপের মধ্যে এ এবং বি উভয় অ্যান্টিজেন পাওয়া যায়, এ এবং বি উভয় থাকা মানে তুমি তার মধ্যে অ্যান্টিবডি আকারে কোনোটারে কি পাবা না, কারণ আমরা জানতাম যে অ্যান্টিজেন যেটা থাকবে তার অপোজিটটা হবে কি? অ্যান্টিবডি। এখানে যদি দুটোই বিদ্যমান, তো এখানে কোনোটারই অপোজিট কি থাকবে না। আর যার ব্লাড গ্রুপ হচ্ছে কি জিরো, আই মিন ও, তার মধ্যে কোনো অ্যান্টিজেনই কি, অর্থাৎ যাদের ব্লাড গ্রুপ ও হবে তাদের মধ্যে কোনো প্রকার এ এবং বি অ্যান্টিজেন থাকে না, তবে উভয় প্রকার কি থাকে? অ্যান্টিবডি থাকে। এই ইনফরমেশনটা তোমরা একটু মাথায় রাখবা। যাদের ব্লাড গ্রুপ এ বি হবে তাদের মধ্যে এ এবং বি উভয় রকম অ্যান্টিজেন থাকে। আর যাদের ব্লাড গ্রুপ ও হবে তাদের মধ্যে উভয় রকম অ্যান্টিবডি থাকে। এখন তোমরা এখান থেকে দেখে হয়তো একটা জিনিস বুঝতে পারবা খুব সহজে। অ্যান্টিবডির কাজ হচ্ছে জীবাণু কি করা? মেরে ফেলা। যার ব্লাড গ্রুপ ও, দেখো তো তার শরীরে কয় ধরনের অ্যান্টিবডি আছে? এই জন্য মাথায় রাখবা, যাদের ব্লাড গ্রুপ ও তারা ফিজিক্যালি একটু তুলনামূলকভাবে কি হয়, অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়, বাই জেনেটিক্স, বাই গিফট। এটা একটা গিফট আর কি তাদের জন্য। আর যাদের ব্লাড গ্রুপ হচ্ছে কি, তুলনামূলকভাবে ওইভাবে দুর্বল না, তুলনামূলক, অর্থাৎ হ্যাঁ আমাদের শরীরে তো শুধুমাত্র লিম্ফোসাইট তোমার জীবাণু ধ্বংস করার কাজ করে না, মনোসাইট, তারপর কি আছে নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, আর অনেক অনেক রেস্ট, তাই না? তো কথা হচ্ছে গিয়ে তাদের শরীরে এই যোদ্ধাদের মধ্যে আমার এই বিশেষ প্রকারের যোদ্ধাগুলো অনুপস্থিত থাকে, যারা কিনা লড়াই করবে আর কি। অন্যান্য যোদ্ধাগুলো থাকে লড়াই করার জন্য। তাহলে যাদের ব্লাড গ্রুপ এবি তাদের শরীরে একটু অ্যান্টিবডির ঘাটতি আছে বা জীবাণু মারার উপাদানের ঘাটতি থাকে বাই নেচার। আর যাদের ব্লাড গ্রুপ ও, তারা লাকি, কারণ তাদের শরীরে বাড়তি কি থাকে? সৈনিক থাকে প্রতিরক্ষার জন্য। কথা কিছু বোঝা গেল তো? এখন একটা বিষয় আমরা চলে আসি। যদি কারো ব্লাড গ্রুপ এ, তাহলে আমি যদি বি ব্লাড গ্রুপ দিই, তাহলে সমস্যাটা কি? ম্যাচ করবে না, কথা তো বুঝলাম, কিন্তু এই কথাটার মিনিংটা কি? ধরে নাও যার ব্লাড গ্রুপ এ তার মধ্যে এন্টিজেন আকারে কি আছে? হ্যাঁ, যদি তুমি এন্টিজেন এ কে অ্যান্টিবডি এর সাথে কি করার সুযোগ দাও, কাছাকাছি আসা সুযোগ দাও, তারা কিন্তু কোয়াগুলেট করবে, অর্থাৎ একত্রিত হয়ে আমার রাবারের মতো খন্ড খন্ড তোমার কতগুলো পদার্থ তৈরি করে। তোমরা সময় তো খেয়াল করছো, মুরগি জবাই করার পর তার ব্লাড যেটা পড়ার পর এটা শুকায় কেমন যেন শক্ত টাইপের হয়ে যায় না? ওই টাইপের একটা পদার্থ তৈরি করবে। অর্থাৎ আমি যদি এ এন্টিজেনকে এ অ্যান্টিবডির সাথে মিলিত হওয়ার সুযোগ দিই, দুটো একসাথে হয়ে কি হয়ে যাবে? জমাটবদ্ধ জমাটবদ্ধ হয়ে মারা যেতে পারে। ওই জন্য যাদের ব্লাড গ্রুপ এ তাদের শরীরে আমি কি প্রবেশ করাবো না? বি প্রবেশ করাবো না, এবি প্রবেশ করাবো না। কথা একটু বুঝে গেল তো? তবে ও কি প্রবেশ করে নাকি করায় না? ওকে সব জায়গায় করে। আমরা এটা নিয়ে একটু আলোচনা, অনেকে আমাকে প্রশ্ন করতে হয়, ওর মধ্যে তো আমি তো ওই দুজনেরই দেখতে পাচ্ছি। ধরে নিলাম সে হচ্ছে কি, এ তার ইন্ডিজেন এ, তার মধ্যে আমি কোনটারে প্রবেশ করালাম? দুজনরে প্রবেশ করলাম। ওটা নিয়ে আমরা একটু পরে আলোচনায় আসি, আগে একটু এর আলোচনাটা শেষ করি। একইভাবে বি কে নিয়েও কি হবে? ঝামেলা হবে, কারণ বির মধ্যে যখন আমি এ প্রবেশ করাবো, এর মধ্যে অ্যান্টিবডি আকারে কি থাকে? হ্যাঁ, এ কারো শরীরে প্রবেশ করালে ওই যে বিটা থাকে, এই বিটা গিয়ে তার এই এন্টিজেন বির সাথে কি করা শুরু করবে? মারামারি করা শুরু করবে, জমাটবদ্ধ হয়ে গিয়ে ব্লাড সার্কুলেশন অফ হয়ে যাবে। কত একটু বুঝে গেল তো? ওই জন্য ওই কাজটা আমার করা যায় না। তবে হ্যাঁ, যারা অ্যাবি তারা একটা সুবিধা পায়। সুবিধাটা কেমন? নিতে পারে।
নিতে পারে, যদিও কথা আছে কিন্তু এটা আগে মেডিকেল সায়েন্সে বলা হয়তো নিতে পারে, দেওয়া যায়, দিতে পারে, কিন্তু কথা হচ্ছে কি এটা দুই একবারের বেশি নয়, বেশি দিতে গেলেও আবার কি হইতে পারে, ঝামেলা সৃষ্টি হতে পারে। ওটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। ধরো নাও তুমি যার ব্লাড গ্রুপ এ বি, তার শরীরে কি রক্ত গ্রুপ প্রবেশ করালা, এ রক্ত গ্রুপ প্রবেশ করালা, যেখানে এন্টিজেন আকার আমার কি থাকে, বি থাকে। দেখো যখনই এই এ গ্রুপভুক্ত রক্ত প্রবেশ করাবে, অবভিয়াসলি তার এন্টিজেন গুলো কি কি ছিল, এ বি। দেখো আমি এটা প্রবেশ করালে এই যে অ্যান্টিবডিটা আছে, অ্যান্টিবডিটা গিয়ে কার উপর কাজ করবে, বির উপর কাজ করবে, কিন্তু কথা হচ্ছে বির উপর কাজ করলেও এইখানে আমার পরিমাণটা, এইটার পরিমাণটা কেমন, বেশি। অন্যান্য গ্রুপগুলো তোমাদের দেখাই, ধরুন আমি কারো ব্লাড গ্রুপ এ, তো সেখানে কি প্রবেশ করালাম, বি গ্রুপের একটা রক্ত প্রবেশ করালাম, যার মধ্যে অ্যান্টিজেন কি ছিল, এই ছিল। দেখো এইখানে আমার এন্টিজেনটা পুরোপুরিভাবে কার উপর গিয়ে আক্রমণ করতে পারতেছে, এর উপর। কিন্তু আমি যদি এই ব্লাড গ্রুপটা তার এই বির মধ্যে প্রবেশ করে, এখানে যে বিটা আছে সেই বিটা গিয়ে পুরোপুরি কার উপর গিয়ে আক্রমণ করতে পারে না, এর উপর পারে না, ক্ষতি করে, ধ্বংস করে, তবে অন্তত এককভাবে পেয়ে যাবে, মাইটটা দিতে পারে। এখানে দুইজন থাকার কারণে কি হতে পারে, ওইভাবে মাইটটা দিতে পারে না। কথা একটু বুঝে গেল তো? ওই জন্য ক্রিটিক্যাল মোমেন্টে, সংকটাপন্ন অবস্থায় আমরা কি করতে পারবো, এবিকে রক্ত অন্যান্য গ্রুপ থেকে দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু বারবার প্র্যাকটিস করা যাবে না, বারবার দেওয়া কিন্তু যাবে না, দিলে পরে তাতে কিন্তু ঝামেলা সৃষ্টি হবে। তবে খুব সংকটাপন্ন অবস্থা হয়ে গেলে, মানে উপায় নাই, ওই সময় কাজটা করা যায়। কথা একটু বুঝে গেল তো? এই হচ্ছে কথা। মোটামুটি বিষয় তো তোমাদের একটু ক্লিয়ার হইলো তো? এখন আমরা একটু এর দিকে যাই, প্লাস মাইনাসের দিকে যাই। আর এইচ ফ্যাক্টর, হ্যাঁ, এটাকে রেনেসাস ফ্যাক্টর বলে, কেমন? এটা প্রথমে হচ্ছে রেনেসাস নামক একটা বিশেষ প্রজাতির বানরের রক্তে এই এন্ডিজেনটাকে পাওয়া যায়। রেনেসাস, রেনেসাস অ্যান্টিজেন, এটা একটা কি, মূলত এন্টিজেন। অনেকে জিজ্ঞাসা করতে পারে রক্তের আহ লোহিত রক্তকণিকায় যে ইয়াটা পাওয়া যায়, রেনেসাস নামক একটা পদার্থ পাওয়া যায়, আসলে এই জিনিসটা কি? ওটা হচ্ছে মূলত একটা এন্টিজেন, কেমন? অনেকের শরীরে এই এন্টিজেনটা থাকে, আমরা তো জানি, আমরা ইতিমধ্যে পরিচিত হলাম কি কি এন্টিজেনের সাথে, এ এবং বি, এই দুই ধরনের এন্টিজেনের সাথে। কিন্তু এই দুইটা ছাড়াও আমাদের শরীরে আরো বেশ কতগুলো প্রকারের কি থাকে, এন্টিজেন থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছে কে, রেনেসাস বা আর এইচ। এই আর এইচ যাদের শরীরে থাকবে তাদের আর এইচ কি হবে, প্লাস, আর না থাকলে পরে তাদের কি হবে, মাইনাস। যেমন আমার ব্লাড গ্রুপ হচ্ছে কি জানো তো, বি পজিটিভ, ইতিবাচক হও, বি পজিটিভ, অর্থাৎ আমার এন্টিজেন হচ্ছে কি, বি, এবং একই সাথে আমার শরীরে আবার কি আছে, রেনেসাস এন্টিজেনটাও আছে। আর যাদের ধরে নাও বি নেগেটিভ হবে, তাহলে তার মানে কি দাঁড়াইলো, হ্যাঁ, আর এইচ এন্টিজেনটা নাই, মানে রেনেসাস এন্টিজেনটা নাই, তবে বি এন্টিজেনটা তার রেড ব্লাড সেলের মধ্যে আছে। কথা বুঝে গেল তো? এই এখন একটু বিয়ে শাদী নিয়ে আসি, এ প্লাস, এ মাইনাস, এটা কিন্তু রেজাল্ট না। আমি যদি এই দুজনের মধ্যে বিয়ে দিই, ঝামেলাটা কি হবে? কথা একটু বুঝে গেল তো? দেখো যার যার হচ্ছে কি প্লাস, আর এস প্লাস, এর মানে হচ্ছে কি তার মধ্যে ইন্টিজেন হিসেবে কি আছে, আর এইচ আছে, আর যার মধ্যে মাইনাস তার মধ্যে আর ইন্টিজেনটা নাই। প্রথম দিকে যখন এই দুজন মিলে, এ প্লাস এবং এ মাইনাস মিলে বাচ্চা নেওয়ার ট্রাই করবে, ফার্স্ট বেবিটা আর কি, দেখো আর এস না থাকা মানে সেখানে তার কি থাকবে, এন্টিবডি থাকবে। তোমরা একটু খেয়াল করছো, যাদের ব্লাড গ্রুপ এ তাদের এন্টিজেন এ ঠিক আছে, কিন্তু এন্টিবডি হচ্ছে কি, বি। এই কথাটার অর্থ হচ্ছে তাদের মধ্যে বিপরীত এন্টিবডিটা কিন্তু থাকে, অর্থাৎ যার মধ্যে যে এন্টিজেন থাকবে, এন্টিবডি থাকবে তার কোনটা, বিপরীতটা। তো যাদের আরএস নাই, আরএস নাই না থাকলাম, না থাকা মানে তার মধ্যে কি থাকবে, তার এন্টিবডিটা থাকবে। কিন্তু কথা একটু বুঝা গেল তো? কারো যদি আরএস না থাকে, তার বিপরীতে তার মধ্যে কি থাকবে, এন্টিবডিটা থাকবে। তবে কথা আছে কিন্তু, প্রথম দিকে তারা যখন বিয়ে করবে, বাচ্চা নেওয়ার ট্রাই করবে, সাথে সাথে কিন্তু যার শরীরে এন্টিবডি নাই, এন্টিবডিটা কিন্তু আপনা আপনি তৈরি হবে না। এটা প্রথম দিকে তার বডির মধ্যে এমনি কি থাকে না, তার বিপরীতে এন্টিবডিটা থাকে না। তখন এর অর্থ হলো তার শরীরে এন্টিজেনটাও নাই, প্রাথমিক অবস্থায় এন্টিবডিটাও নাই। বিয়ে হওয়ার পর যখন তারা ফার্স্ট বেবি নেওয়ার ট্রাই করবে, ফার্স্ট বেবি হওয়ার পর আহ, তার হাজবেন্ডের শরীর থেকে তো তার শরীরে কি প্রবেশ করছে, আরএইচ প্লাস এন্টিজেনটা প্রবেশ করছে নাকি না? প্রবেশ করার পর তার ওই মেয়ে হোক বা ছেলে হোক, যেই হোক না কেন, তার শরীরটা প্রথম দিকে কিন্তু ভেবে দেখবে, মানে এটা আসলে কেমন জিনিস, এই এন্টিজেনটা এটা কি তার আছে নাকি নাই। এই সিদ্ধান্ত নিতে নিতে একটা লেট হয়ে যায়। ওই যে লেট হইলো, তার মধ্যে ফার্স্ট বেবিটা খুব সুন্দর করে আমার
জন্ম নিতে পারে, কিন্তু যখন দ্বিতীয় বেবিটা নিতে যাবে তখনই ঝামেলা সৃষ্টি হবে। মায়ের শরীরে যদি RH এন্টিজেনটা না থাকে ওই মুহূর্তে এটা আপনা আপনি কি হওয়া শুরু করবে, সৃষ্টি হওয়া শুরু করবে কিন্তু। কথা একটু বুঝে গেল তো? ওই মুহূর্তে বাবু যেটা হচ্ছে জেনেটিক্যালি সে যদি এই ফ্যাক্টরটা পেয়ে থাকে, সাথে সাথে মায়ের বডিতে থাকা এন্টিজেনটা গিয়া আমার এটার সাথে মারামারি করা শুরু করবে, অ্যান্টিবডিটা আর কি, এবং রক্ত জমাট বাঁধা শুরু হবে। ফলে বাচ্চাটা হওয়ার কিছুদিনের মধ্যে অথবা কিছু সময় পরে কি হয়ে যেতে পারে, মারা যেতে পারে। কথা একটু বুঝে গেল তো? তাহলে উভয় প্লাস হইলে কোনো কি নেই, ঝামেলা নেই, উভয় মাইনাস হলেও ঝামেলা নেই। এটা হচ্ছে শর্টকাট কথা, কিন্তু একজন প্লাস আর একজন মাইনাস হইলে ঝামেলা কিন্তু আছে। কথা বুঝে গেল তো? সিম্পল। আরো অনেকগুলো বিষয় আছে, ওগুলো আমি একটু স্কিপ করবো যেহেতু তোমাদের বইয়ে অত বেশি আলোচনা করার সুযোগ নেই। আর কিছুক্ষণ স্টাডি করাই দেন আমি তোমাদের এটা শেষ করবো আর কি। আরো কিছু তোমাদের হৃৎপিণ্ডটা এখনো বাকি আছে, হার্টের আলোচনাটা একটু শেষ করতে হবে। হৃৎপিণ্ড, এখানে কিন্তু আমরা তোমাকে তো, তোমাদের তো কি বললাম, ইন্টিজেন A B, তারপর হচ্ছে কি RH স্টাডি করালাম, মাথা রাখবা। শুধু এই 3-4টা না, আরো কয়েক হাজার রকম, কয়েকশো রকমের কি থাকে আমাদের শরীরে এন্টিজেন থাকে কিন্তু। এখন অনেকগুলো এন্টিজেনের উপস্থিতি অজানা। আবার দেখা যায় কি কিছু কিছু বিশেষ অঞ্চলের লোককে এবং বিশেষ রকমের কিছু এন্টিজেন আছে যেটা অন্য কারো শরীরে বা অন্য কোনো গোত্রে বা লোকের মধ্যে পাওয়া যায় না। অত একটু বুঝে গেল তো? যেমন মুম্বাই ব্লাড বলে একটা ব্লাড আছে, মুম্বাই ব্লাড, মুম্বাই অঞ্চলে কিছু লোকের শরীরে মূলত ওই এন্টিজেনটা পাওয়া যায় তাদের রক্তে। ওই তাদেরকে যদি বাইরে থেকে কারো আমি রক্ত দিতে চাই তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে, তারা অন্যদের রক্ত কি করতে পারবে না, নিতে পারবে না। এ হচ্ছে ঝামেলা। আমি হার্টের আলোচনাটা একটু দ্রুত শেষ করব, সময় একটু নিবো না কিন্তু, না আমাদের সময়টা হয়ে আসতেছে। আচ্ছা আমরা একটু খেয়াল করি। হ্যাঁ একটু খেয়াল করি, খেয়াল করে আর কথা না। হ্যাঁ, এপিকার্ডিয়াম, প্রথমটা হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম বলতে এটা হচ্ছে মূলত কিসের কথা বললাম, পর্দার কথা, কেমন? হৃৎপিণ্ড একটা পর্দা দ্বারা আবৃত থাকে, এটা বলে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। আর হৃৎপিণ্ডের যেটা প্রাচীর, কেমন কি প্রাচীর, এই প্রাচীরটা একটু মোটা এবং এটা হচ্ছে কয় স্তর বিশিষ্ট, 3 স্তর। প্রথম স্তরটা হচ্ছে এপিকার্ডিয়াম, মাঝেরটা হচ্ছে মেসোকার্ডিয়াম, দেন হচ্ছে আমার কি অ্যান্ড্রোকার্ডিয়াম। আসলে এই এটা একটু মোটা তো এখানে আসলে এটা সুবিধা হচ্ছে না লিখতে, কি কারণ আমি যদি আরেকটু বড় করতে চাই তাহলে স্পেসটা হচ্ছে না আবার, ওই জন্য আমি একটু মৌখিক ভাবে বলে দিচ্ছি। আর হৃৎপিণ্ডের যেটা প্রাচীর এটা মূলত 3টে স্তরে বিভক্ত। প্রথম স্তরের নাম হচ্ছে এপিকার্ডিয়াম, সেকেন্ড মেসোকার্ডিয়াম, লাস্ট হচ্ছে কি অ্যান্ডোকার্ডিয়াম। এপি মানে হচ্ছে বহি বা বাইরে, মেসো মানে হচ্ছে মাঝে, আর অ্যান্ডো মানে হচ্ছে কি ভেতরে। কথাগুলো অর্থ, এগুলো আসলে ল্যাটিন ভাষা। বিজ্ঞানে যত ধরনের শব্দ ব্যবহার করা হয়
তার একটা বড় অংশ হচ্ছে গ্রিক এবং ল্যাটিন, আর কিছু ক্ষেত্রে হচ্ছে আরবিক। অনেকে প্রশ্ন করতে পারো, গ্রিক এবং ল্যাটিন দিয়ে যদি ভয়রা যায় তাহলে অন্য জাতিগোষ্ঠীরা কি বিজ্ঞান নিয়ে কোনো কাজ করে না? অবভিয়াসলি কাজ করছে, ভারতীয়রা কাজ করছে, মেসোপটেমিয়ানরা কাজ করছে, আরবিকরা কাজ করছে। কিন্তু কথা হচ্ছে কি, আমরা বর্তমানে যেভাবে বিজ্ঞান শিক্ষাটা লাভ করি, যে পদ্ধতিগত ভাবে, এই পদ্ধতিটা আবার কাদের হাত ধরে আসছে? ইউরোপিয়ানদের হাত ধরে, কেমন? ওই জন্য তারা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছে। ওরা তাদের ভাষা এবং সাহিত্যকে এই বিজ্ঞানের মধ্য দিয়ে আবার আমাদের শরীর আমাদের মধ্যে কি করাচ্ছে? প্রবেশ করাচ্ছে। কি কথা একটু বুঝে গেল তো? যেমন আমি বাংলায় বলে এটাকে কি বহি আবরণ বা বহি স্তর, মধ্য স্তর, অন্ত স্তর ওভাবে বলতো, এটা হচ্ছে বাংলায়। আচ্ছা, তার হৃৎপিণ্ডটা মূলত আমাদের শরীরে কি হিসেবে কাজ করে? পাম্প। যেমন আমরা দেখি পাম্প নিচ থেকে পানিটা তুইলে আমাদের কিসে ট্যাঙ্কের মধ্যে পৌঁছায় দেয়, নাকি না? পাম্পের কাজই হচ্ছে কোনো তরল পদার্থকে বা কোনো আমার কি ফ্লুইডকে এক স্থান থেকে অন্য স্থানে কি করা? স্থানান্তরিত করা। ঠিক একইভাবে হৃৎপিণ্ডটাও আমাদের শরীরের ভেতরে যে ফ্লুইড, তরলতা থাকে, আই মিন রক্তটা থাকে, তারা কি করে? এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে সহায়তা করে। তাহলে হৃৎপিণ্ড হচ্ছে মানব শরীরে পাম্প। সিম্পল কথা। এখানে একটু কথাটা খেয়াল করি। হৃৎপিণ্ড আমাদের শরীরের ঠিক বুকের মাঝ বরাবর, তবে একটু হালকা করে কোন দিকে? বামে। এবং হৃৎপিণ্ডের আকৃতি হচ্ছে কেমন? ত্রিকোণাকার। ত্রিকোণাকার, একটু ট্রায়াঙ্গেল শেপের আর কি। আসলে বাস্তবে ট্রায়াঙ্গেল নয়, মানে একটু সামনে থেকে দেখতে কেমন লাগে? ট্রায়াঙ্গেলের মতো লাগে জিনিসটাকে। তারপর হচ্ছে আবরণটা হচ্ছে পর্দাটা হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দার নিচে হৃৎপিণ্ডের যেটা প্রাচীর, সেটা আবার তিনটা স্তরে বিভক্ত। অলরেডি নামগুলো বললাম, এপি, মেসো এবং কি অ্যান্ড্রো, এই তিনটা। হৃৎপিণ্ডের যেটা ভেতরের অংশ, এটা হচ্ছে মূলত কি অ্যান্ডো দ্বারা গঠিত। হৃৎপিণ্ডের কি ভেতরে অংশটা মূলত কোনটা দ্বারা গঠিত? অ্যান্ডোকার্ডিয়াম দ্বারা গঠিত। এখন আমি মূল আলোচনা একটু চলে যাই। এখানে তো ছবি দেখাবো এমন কোনো সুযোগ নেই, আর আমি এই ধরনের ছবি আঁকাতেও খুব একটা স্ট্রং নয়, কেমন? তা আগে থেকে বলে দিচ্ছি। এক সময় ভালো আঁকতে পারতাম, একটা সুযোগ ছিল, তখন একটা বয়সও ছিল। কিন্তু পরবর্তী যখন আমি, আমার সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি যখন এই সাবজেক্ট নিয়ে স্টাডি করা শুরু করলাম, আমার মাথা থেকে এই হৃৎপিণ্ডটা পালাইছে। দেহের ভিতর কি নাই? হৃদয় নাই। পুরোটা হচ্ছে মাল ম্যাটেরিয়াল দিয়ে ভরা, ইঞ্জিনিয়ারিং দিয়ে ভরা। আচ্ছা, একটু খেয়াল করি। হৃৎপিণ্ড আমি তোমাদের একটু সিম্পল, মানে আমার মতো করে একটু এটা তোমাদের দেখানোর ট্রাই করব, যদি অতটা সূক্ষ্মভাবে হবে না। কথা না বলি। একটু খেয়াল করি। হুম। অনেকে হৃৎপিণ্ডের বর্ণনা মনে রাখতে গিয়ে একটু সমস্যায় পড়ে আর কি। ওই জন্য আমি কিছু টেকনিক অ্যাপ্লাই করি। না, এটা এটা তো আঁকার জন্য না, এটা আমি জাস্ট এটা দিলাম। তোমাদের যদি কখনো হৃৎপিণ্ডের বর্ণনা আসে, তোমাদের আঁকা লাগবে না, তোমরা হচ্ছে বর্ণনাগুলো লিখবা, কারণ 2 মার্কস বাজেট থাকে, কেমন? তোমাদের শুধু গঠনটা, আমি এটা গঠনটা বোঝানোর জন্য শুধু এটা আঁকছি, কিন্তু আমি জানি এইভাবে আসলে বোঝানোতে একটু কঠিন, কারণ রিয়েল পিকচারটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যেই পাবা। কথাটা একটু বুঝে গেল তো? হুম। কোনটা?
না না, এটা পরীক্ষায় তোমাদের রাখতে হবে না। এটা আঁকতে গিয়ে তোমরা যে সময়টা নষ্ট হয়, সময় কিন্তু কম, এটা হচ্ছে কথা, কেমন? সময় তো পাবা না। প্রতিটা প্রশ্নের জন্য 2 মার্কস বাজেট থাকে। তো আমার কথা হচ্ছে তোমরা শুধু ছবি আঁকতে গিয়ে এখানে যদি বেশ কিছু সময় নষ্ট করে ফেলো, বাদ বাকি প্রশ্নগুলো লিখবে কখন? ধরে নাও তুমি সুন্দর করে ছবিটা আঁকলে, সুন্দর করে বর্ণনা দিলে, ম্যাক্সিমাম তোমাকে মার্কস দিলে তুমি কত পাবা? 2। কিন্তু এইটা ছবি আঁকতে গিয়ে তুমি যদি আরো দুটো প্রশ্ন মিস করে ফেলো, যেখানে 2 2 4, তাহলে তো তোমার লসের দিকে। কথা একটু বুঝে গেল তো? ও কাজটা করা যাবে না। হ্যাঁ, না অন্য প্রশ্ন না, তোমার শুরুতে হচ্ছে তুমি যা প্রশ্ন পারো সুন্দর করে সবগুলোকে আনসার করে ফেলবা। কথা ক্লিয়ার তো? এখন তুমি ওর আনসার করার জন্য একটা অংশ, পেজের একটা অংশ রেখে দিছো না? সবগুলো আনসার করার পর তোমার হাতে যদি সময় থাকে, বেঁচে যায়, তখন গিয়ে তুমি কি করবে? ওর পিছনে সময় ব্যয় করতে পারো। কথা একটু বুঝে গেল তো? আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করি আর কি। যতগুলো প্রশ্ন থাকবে আমি আগে একটা নজর দিয়ে সবগুলো প্রশ্ন দেখে ফেলি, কোনটা কোনটা আনসার করা যাবে। এটি রিটেনের ক্ষেত্রে বলতেছি, ওকে? আনসার করার পর যখন তুমি সম্পূর্ণ প্রশ্ন কমপ্লিট আনসার করে ফেলছো, এরপর হচ্ছে যে প্রশ্নগুলো তুমি অত পারো নাই বা রেখে দিছো, স্পেস রেখে দিছো আনসার করার জন্য, তারপর আমি ওদেরকে সময় দিতাম। কখনো যে প্রশ্নগুলো পারি না ওদের পেছনে ভাবতে গিয়ে বাড়তি সময় আমি নষ্ট করি না, কারণ ওই সময় তো খুবই লিমিটেড। চলে আসি। হৃৎপিণ্ড কয়টা প্রকোষ্ঠে বিভক্ত? 4টি। কয়টি? 4টি। আর যারা হচ্ছে কি রেপটাইল, রেপটাইলদের কয়টা? রেপটাইল মানে বুঝছি তো, যারা হচ্ছে আমার বুকে ভর দিয়ে চলে আর কি, সরীসৃপ। সরীসৃপ যারা, ওদের হচ্ছে কয়টা প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডে? 3টা। কয়টা? 3টা প্রকোষ্ঠ থাকে, একটু মাথা রাখবো আর কি। যেমন আছে তোমার কি জানি, কুমির আছে সরীসৃপ। সেম টু সেম, 3টা 3টা। একটু তাকাই, কথা না বলি। এবার তোমাদের আলোচনাটা একটু শুরু করে দিই। আমাদের এই হৃৎপিণ্ডটা টোটাল কয়টা বললাম? 4টা। 4টা প্রকোষ্ঠে বিভক্ত। আমার আঁকাটা অতটা কারেক্ট নয়, এর জন্য বুঝাটা একটু কঠিন হয়ে যাবে। 4টা তোমাদের একটু দেখাই। 1 2 3 4। ইন টোটাল 4টা প্রকোষ্ঠে বিভক্ত থাকে আমাদের হৃৎপিণ্ড। কিন্তু এইভাবে ছবি থেকে বোঝানো তোমাদের জন্য একটু কঠিন। এই জন্য আমি একটা বক্স থেকে তারে কয়টা পার্টে বিভক্ত করলাম? 4টা পার্টে বিভক্ত করলাম। উপরের দুটো প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ, আর নিচের দুটো প্রকোষ্ঠকে কি বলা হয়? নিলয়। একটু মাথা রাখবা, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। উপরের গুলো হচ্ছে অলিন্দ, নিচের গুলো হচ্ছে কি? নিলয়। মনে রাখাটা খুবই সহজ। নিলয়তে নি আছে, নিচের মধ্যে কি আছে? নিচে। নিচের মধ্যে কি থাকে? নি থাকে। তাহলে নিলয় কই থাকবে? নিচে। নিচে দুটোর মধ্যে কি আছে? নি নি। আর অলিন্দ একটু খেয়াল করো, অলিন্দটা মনে না রাখলেও চলে, যেহেতু অলরেডি তোমরা নিলয়টা সমাধান করে ফেলছো। তারপরে বলি, ইয়াসান আমার অন্তরিক্ষ। অন্ত অন্তরিক্ষ বলতে কারে বোঝায়? আকাশ কই থাকে, নিচে না উপরে? উপরে। অন্তরিক্ষ তো থাকে, অলিন্দের মধ্যেও কি থাকে? থাকে। এই জন্য এরা হবে কি? উপরের দিকে। উপরের দিকে থাকা অলিন্দকে দুটো ভাগে আলোচনা করা যায়। একটা হচ্ছে কি ডান অলিন্দ, আর একটা হচ্ছে কি, আর নিচের দিকে ডান নিলয়, বাম নিলয়। এই হইলো আমার কথা। এখন তাদের মধ্যে কি কি 5 ফিটিংস থাকে এটা নিয়ে তোমাদের বুঝে একটু বুঝবো। 5 ফিটিংস মানে বুঝছি তো, অনেক রকম তো 5 থাকে। মোটর লগে 5 লাগানো থাকে না? ইনপুট আউটপুট। একইভাবে এখানে অনেকগুলো ইনপুট আউটপুট সিস্টেম থাকে। এখন যদি আমি এই চিত্রটা আঁকছি, কিন্তু আমি একটু তোমাদেরকে বোঝানোর ট্রাই করব কি কি সংযুক্ত থাকে, কি কি থাকে না। আমার যেগুলো কমার্সের স্টুডেন্ট ছিল, ছাত্র ছাত্রী, ওদের তখন এমন ভাবে রেডি করলাম, মাঝে মধ্যে তারা যখন বর্ণনা দিত আমাকে অনেক হতবাক হয়ে যেত। এগুলো কি সায়েন্সের কিনা? সায়েন্সের না, পোলাপাইন গুলো হচ্ছে কিসের? কমার্সের। ওই আবার বক্স আঁকবো, বক্স আঁকলে একটু সহজ আর কি বর্ণনাটা বুঝিয়ে দেওয়া। উপরে কি ছিল? অ অ, নাকি না? অ অ। আর নিচে কি ছিল? নিনি। দুটোই নিনি, কেমন? একটা ডান আর একটা হচ্ছে কি বাম। হ্যাঁ, লেফট রাইট। দেখো, আমার যেটা কি ডান অলিন্দ, ডান কি অলিন্দ, তার সাথে 2টা 5 সংযুক্ত থাকে। একটা হচ্ছে নিম্ন মহাশিরা, আর একটা হচ্ছে কি ঊর্ধ্ব মহাশিরা। মহাশিরা, মহাশিরা মানে বুঝছি তো। আমরা জানি আমাদের শরীরে যত ধরনের কি আছে, রক্ত বাহিকা তারে প্রধানত কয়টা ভাগে ভাগ করা যায়? 3টে ভাগে। কি কি? ধমনী, শিরা, আর একটা হচ্ছে কি কৈশিক জালিকা। ভেরি গুড। ধমনী, শিরা, আর একটা হচ্ছে কি কৈশিক জালিকা। এর মধ্যে যেটা আমাদের কি অলিন্দ, ডান অলিন্দ, তার সাথে হচ্ছে কি
দুটো মহাশিরা সংযুক্ত থাকে। নিচের যেটা মহাশিরা সেটা হচ্ছে শরীরের নিচের অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখানে নিয়ে আসে, আর উপরে যেটা মহাশিরা সেটা উপর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত এখানে নিয়ে আসে। শিরা মানেই তাহলে সেখানে আমি কার আধিক্য দেখতে পাবো? CO2। CO2 কারে বোঝায়? কার্বন ডাই অক্সাইড, তার আধিক্য দেখতে পাবো। এটাও মহাশিরা, এটাও মহাশিরা। কথা বুঝে গেল তো? অলিন্দের তাহলে কি হবে? শরীরের উর্ধ্বাংশ এবং নিম্নাংশ থেকে ডান অলিন্দের মধ্যে আমার কি প্রবেশ করবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করবে। প্রবেশ করার পর এখানে একটা ছিদ্র থাকে, বা এখানে একটা আমার কপাটিকা থাকে। কি থাকে? কপাটিকা। কপাটিকা মানে বুঝছি তো? জানালা, জানালা। জানালা শব্দের আরেকটা আমার হচ্ছে কি, সর্বনাম হচ্ছে কি? কপাটিকা। কপাটিকা বলা হয়। জানালায় যেমন খোলা যায় তার অফ করা যায়, কপাটিকাও কেমন, সে খুলবে এবং অফ হবে, তবে একমুখী। যেদিকে খুলবে তার বিপরীত দিকেও আবার খুলবে না, শুধু একদিকে সে খুলতে পারে, বন্ধ হইতে পারে। আমাদের ঠিক জানালাগুলো সেম না, এগুলো না আগের দিনের। যেদিক দিয়ে খুললাম কিন্তু এমন না যাবে তার উল্টো দিয়েও খোলা যাবে, এমন কিন্তু না, খুললে একদিকেই, আবার অপোজিট দিক ঘুরিয়ে দিলে সে কি হয়ে যাচ্ছে? ক্লোজ হয়ে যাচ্ছে। তো এই ডান অলিন্দে কি হয় জানো তো? ডান অলিন্দের দিকে আমরা একটু খেয়াল করি, দুটো মহাশিরা থেকে এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রথমে প্রবেশ করবে। ওকে, এখানে যে একটা কপাটিকা বা ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে রক্তটা কই চলে আসে? নিলয়ের মধ্যে চলে আসে। আমরা জানি আমাদের হৃৎপিণ্ড সংকুচিত এবং কি হয়। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, এই যে সংকোচন প্রসারণের ঘটনা ঘটে ওটা কিভাবে? আসলে যখন আমার এই অলিন্দটা কি হবে? প্রসারিত হবে, তার ভিতর ভ্যাকুয়াম ক্রিয়েট হয়। ভ্যাকুয়াম মানে বুঝছি তো? শূন্যস্থান ক্রিয়েট হয়। এই শূন্যস্থান ক্রিয়েট হওয়ার পর, সৃষ্টি হওয়ার পর, শরীরের উভয় অংশ থেকে রক্ত সেখানে কি হবে? আমার জমা হবে। জমা হওয়ার পরপরই সে আবার কি হয়? সংকুচিত হওয়ার সাথে সাথেই সেই রক্তটা চাপ পড়ে কোথায় নেমে আসে? নিলয়ে নেমে আসে। নিলয় থেকে পরবর্তীতে আরো একটা আমার কি আছে, নিলয়ের সাথে একটা নল সংযুক্ত থাকে। এই নলটাকে আমি একটু এদিক দিয়ে তোমাদেরকে দেখাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওরে বলা হয় কি জানো তো? ফুসফুসীয় ধমনী। তাহলে নিলয়ের সাথে, নিলয় বলতে ডান নিলয়, কোন নিলয়? ডান নিলয়ের সাথে যে নলটা সংযুক্ত থাকে তাকে বলা হয় কি? ফুসফুসীয় ধমনী। কার সাথে কে সংযুক্ত আছে তোমাদের শুধু এটা একটু মাথায় রাখতে হবে। ডান নিলয়ের সাথে তাহলে কি সংযুক্ত আছে? ফুসফুসীয় ধমনী। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা নর্মালি জানি ধমনী দিয়া কি প্রবাহিত হয়? অক্সিজেন নাকি কার্বন ডাই অক্সাইড? অক্সিজেন যুক্ত রক্ত। ধমনী সবসময় কি যুক্ত রক্ত পরিবহন করে? একমাত্র এই ফুসফুসীয় ধমনীটাই ব্যতিক্রম, যে কিনা কি বহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। কেমন? আচ্ছা, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তাহলে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথায় গিয়ে পৌঁছাবে? ফুসফুসে পৌঁছাবে। ফুসফুসে পৌঁছানোর পর ফুসফুসে কি ঘটবে? এক্সচেঞ্জ, বিনিময় ঘটবে। ফুসফুস কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নিবে, তার পরিবর্তে আমাদের রক্তের মধ্যে কি দিয়ে দিবে? অক্সিজেন দিয়ে দিবে। সেই তাহলে এখন আমাদের এই ফুসফুসে ধমনীর মাধ্যমে যখন রক্তটা ফুসফুসে গিয়ে পৌঁছবে, পৌঁছানোর পর সেই কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নিল আর অক্সিজেনটা দিয়া দিল। সেই অক্সিজেনটা তাহলে পরিবহন করে কোথায় নিয়ে আসা প্রয়োজন হবে? আমরা দেখাই, সেই অক্সিজেনটারে, অক্সিজেন যুক্ত সেই রক্তটাকে পরিবহন করে আমার ঠিক কোথায় নিয়ে আসা হয়? বাম অলিন্দে নিয়ে আসা হয়। যে নালিকা দিয়ে বা যে পথে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমার বাম অলিন্দে প্রবেশ করে, তারে কি বলে ডাকে জানো তো? তাকে বলা হয় আমার ফুসফুসীয় শিরা। তাকে কি বলবো? ফুসফুসীয় শিরা। তাহলে দেখো তো, ফুসফুসীয় নর্মালি শিরা আমাদের কি জানি, শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। তো ফুসফুসীয় শিরাকে দেখলাম সে কি বহন করতেছে? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করতেছে। তোমাদের শুধু এই কথাটা একটু মাথায় রাখতে হবে। তাহলে যেটা ফুসফুসীয় শিরা, সে সবসময় আমার অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে। এখানে আসার পর এই রক্তটা আরেকটা ছিদ্র বা কপাটিকা দিয়ে, যার নাম হচ্ছে কি বাইকাসপিড কপাটিকা। কেমন? একটু আগে এখানে একটা কপাটিকা দেখতে পেলে, এটাকে বলে ট্রাইকাসপিড, আর এটা হচ্ছে বাইকাসপিড। বাইকাসপিড পথে সে কোথায় প্রবেশ করলো? আমার বাম নিলয়ে প্রবেশ করলো। বাম নিলয় থেকে ফাইনালি আরেকটা ধমনী বের হয়, এটাকে বলা হয় মহাধমনী। মহা ধমনী। তাহলে মহাধমনীটা কার সাথে সংযুক্ত থাকে? বাম নিলয়ের সাথে। বাম নিলয়ের সাথে সংযুক্ত থাকে। এই মহাধমনীর মাধ্যমে দেন এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমার সমগ্র শরীরে কি হয়ে যাবে? পৌঁছে যাবে। কথা একটু বুঝে গেল তো? এই হচ্ছে সার্কেলটা বা প্রক্রিয়াটা।
আমাকে একটু বলে দেওয়া উচিত ছিল, ওনারা যেন এখানে একটু পিডিএফটা রাখে, তাহলে তোমাদেরকে একটু সরাসরি আমি ছবি থেকে দেখাতে পারতাম। এই হৃৎপিণ্ড নিয়ে তোমাদের যে বর্ণনাটা দিলাম, এখানে তোমাদের যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ আমি একটু শর্ট করে বলে দিই। তা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণটা কি, তারপর আমার হৃৎপিণ্ড এখানে আমরা যেটা দেখতে পেলাম ফুসফুসীয় ধমনী এবং ফুসফুসীয় শিরা, তারা কি ধরনের রক্ত পরিবহন করে, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর হৃৎপিণ্ড, হুম, হ্যাঁ, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ নিয়ে একটা কথা বললাম, 3 স্তর বিশিষ্ট আবরণ যুক্ত, এই প্রতিটা স্তরে একটু নামটা মাথায় রাখতে হবে। আর হৃৎপিণ্ডের যেটা অভ্যন্তরীণ গঠন, এটা কোন আবরণটা দিয়ে তৈরি, এটা হচ্ছে মূলত আমার এন্ডোকার্ডিয়াম দিয়ে তৈরি, এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর আর কিছু ছোট ছোট তথ্য আছে, কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তা হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে আমার যে কপাটিকাটা থাকে তার নাম হচ্ছে কি, ট্রাই কাসপিড, ট্রাই কাসপিড কপাটিকা, এটা বইয়ের মধ্যে দেখতে পাবে। আর বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে কি, বাইকাসপিড কপাটিকা, ওটা হচ্ছে ট্রাই কাসপিড, আর এটা হচ্ছে কি, বাইকাসপিড। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর ছোটখাটো কয়েকটা তথ্য আছে, এগুলো তোমাদের একটু দিয়ে, সবার তো মোটামুটি এটা একটু লেখা শেষ, নাকি না? আজান যেহেতু দিচ্ছে, হাতে সময় কম, আর 10 মিনিটের মধ্যে কি করতে হবে, এটা শেষ করতে হবে। হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় কেমন, তখন সেই যে চাপ বা প্রেসারটা তৈরি করে এটা কি বলে, সিস্টল, এটা হচ্ছে আমার কত, 120। আর যখন প্রসারিত হয় তখন যে চাপটা তৈরি করে এটা কি বলে, এটা বলে ডায়াস্টল। এটার পরিমাণ হচ্ছে আমার নর্মাল অবস্থায় কত, 80 মিলিমিটার হাইড্রোজিরাম। হুম, হাইড্রোজিরাম মানে পারদ পারদ। এটা চাপের একক, চাপের একটা একক। একটু খেয়াল করি, হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন যে চাপটা তৈরি হয় এটা বলে সিস্টল, এই চাপটাকে কি বলা হয়, সিস্টল, এই চাপটা সিস্টল বলে। এবং তার পরিমাণ হচ্ছে কত, 120, আমরা দেখি না 120 দেখি না, যেটা 120 বাই কত বলে, 80 বলে স্বাভাবিক অবস্থা, এর মধ্যে 120 যেটা দেখি ওটা হচ্ছে আমার সিস্টল বা সংকুচিত অবস্থায় এই চাপটা তৈরি হয়। আর হৃৎপিণ্ড যখন প্রসারিত হবে তখন যে চাপটা তৈরি হয় ওটারে বলা হয় ডায়াস্টল, যার পরিমাণ হচ্ছে কত, 80। সংখ্যাটা একটু মাথা রাখা গুরুত্বপূর্ণ। এটা মিলিমিটার হাইড্রোজিরাম দিল না, এখানে এখানে পেসকেল দিল, ডাজন্ট ম্যাটার, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, তোমাদের হচ্ছে গিয়ে পরিমাণটা একটু মাথায় রাখতে হবে। আর কারো হৃৎপিণ্ডে যদি কোনো সমস্যা হয় প্রেসার জনিত, তখন এটা আমার 140 to 160 বা অ্যাভব হইতে পারে, 140 বা 160 কিংবা তার উপরে কি উঠে যেতে পারে, ওকে। আর যদি যদি কোনো প্রসারণের সমস্যা হয় তাহলে এটা 80-র পরিবর্তে কত, 90 কিংবা কত, 100 এর মধ্যে থাকতে পারে বা তাকেও ছাড়িয়ে যেতে পারে। সাধারণত 90 থেকে হিসেব করা হয়, 90 বা তার ঊর্ধ্বে হয়ে গেলে এটা কি, আমার ডায়াস্টলে তার কি আছে, সমস্যা আছে। আর যদি 140 160 এমন আসে তাহলে তার কিসে, ওইটা আর আমার সিস্টলের সমস্যা আছে। মাথা রাখবা, সিস্টলের সমস্যা হওয়া মানেই তার কিসে সমস্যা হয়ে যাওয়ার পসিবিলিটি অবশ্যই থাকবে, ডায়াস্টলে হওয়ার সম্ভাবনা থাকবে। আর ডায়াস্টলে হওয়া মানে কিসে, সিস্টলে, কারণ যন্ত্র তো একটাই, কোন একটা পার্টের সমস্যা হওয়া মানে পুরো যন্ত্রের উপর গিয়ে তার কি করবে, ইম্প্যাক্টটা পড়বে। বিষয়টা মাথা রাখতে পারবো তো, সিম্পল এটা। আমরা যেটাকে প্রেসার বলি, হাই ব্লাড প্রেসার, এখন ওটা নিয়ে একটু বোঝার ট্রাই করি। তোমাদের সময় যেহেতু কম, খুব বেশি টাইম ইউটিলাইজ করা যাবে না, কারেন্টও নাই, পোলাপাইন আবার অস্থির। রক্তচাপ নিয়ে ছোট্ট করে আলোচনা করে ক্লাসটা একটু শেষ করে দিব। কোলেস্টেরল, কোলেস্টেরলকে নিয়ে একটু বোঝার ট্রাই করি।
তাহলে আমাদের যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর মধ্যে হোলেস্টাইন নামক বিশেষ ধরনের একটা কি আছে, শর্করা থাকে। এই শর্করাটা পরবর্তীতে রূপান্তর হয়ে কিসে রূপান্তর হয়? কোলেস্টেরলে রূপান্তর হয়। কোলেস্টেরল আমার কিছুই না, কোলেস্টেরল হচ্ছে মূলত একটা কি, লিপোপ্রোটিন। যদি অপশনে লিপোপ্রোটিন থাকে তাহলে তাকেই আনসার করে নিবো আর কি। আচ্ছা, প্রোটিনের বাংলা কি বলতে পারো তো? হুম, বুঝি নাই। তার নামগুলো শুনে কিন্তু মাথা ঘোরে। না না না, আমি এখানে শর্ট করে দিব, বোঝানোর জন্য কিছু কথা লিখছি, আমি এটা একটু শর্ট করে দিব, একটু শোনো। আমরা রক্তচাপ নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের একটু কোলেস্ট্রল নিয়ে আলোচনাটা করে ফেলি, কারণ রক্তচাপের সাথে কোলেস্ট্রল একটা কি আছে, প্রত্যক্ষ সম্পর্ক আছে। দেখো, কোলেস্ট্রল বলতে আমরা যাকে চিনি তার আসলে সাইন্টিফিক বা কেমিক্যাল নেমটা হচ্ছে কি, আসলে মূলত কি, লিপোপ্রোটিন। কেমন? লিপোপ্রোটিনের মধ্যে লিপো শব্দের অর্থ হচ্ছে কি, তেল বা চর্বি, আর প্রোটিন শব্দের অর্থ হচ্ছে আমিষ। অর্থাৎ এই কোলেস্ট্রল নামক জিনিসটা বিশেষ এক ধরনের চর্বি বা তেল এবং কি, আমিষ, এই জিনিসগুলো দ্বারা গঠিত। কথাটা একটু ক্লিয়ার হইলো তো? হুম। এটা গ্রিক শব্দ লিপো, ওরা গ্রিকরা তেলের লিপো বলে, লিপো। আমি পাশের জন্য একটু লিখে দিলাম, চর্বি প্লাস কি, প্রোটিন, আই মিন আমিষ। এখন আমাকে অনেকে একটু প্রশ্ন করতে হবে, তুমি যে আপনি যেখানে কি লিখলেন, কোলেস্টাইন লিখলেন, এটা তো আবার কি, শর্করা, এটা তেল চর্বিও না আবার আমিষও না। আসল কথা হইলো গিয়া, কোলেস্টেরল নামক এই শর্করাটা রূপান্তরিত হয়ে মূলত কিসে পরিণত হয়ে যায়, চর্বি এবং প্রোটিনকে একসাথে করলে পরে যে আমরা এই লিপোপ্রোটিন নামক একটা বিশেষ পদার্থ পাচ্ছি, ওই রূপটা সে কি করে ফেলতে পারে, ধারণ করে ফেলতে পারে। কথা একটু বোঝা গেল তো? ওই জন্য একটু ঝামেলা কি জিনিসটা। তাহলে আমরা একটু মাথা রাখবো, কোলেস্ট্রল বলতে আমরা যাকে চিনি সে হচ্ছে মূলত একটা লিপোপ্রোটিন। কোলেস্টেরল হচ্ছে মূলত কয় ভাগে বিভক্ত? তিন ভাগে, তিন ভাগে, তিন ভাগে। যদি এখানে আমাদের জেনারেল সায়েন্সের বই কি পড়ানো হবে, দুই ভাগ। একটা হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, আর একটা হচ্ছে কি, লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এছাড়া আর একটা ভাগ আছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডটা বাদ, ওইটা নিয়ে আমি কথা বলবো না। তাহলে এখানে মূলত তোমরা কয়টার বিষয়ে মাথা রাখবা, লো ডেন্সিটি লিপোপ্রোটিন আর একটা হচ্ছে কি হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। একটু বুঝছো তো আমি কেন লিপোপ্রোটিন শব্দের সাথে তোমাদের একটু পরিচিত করালাম? কারণ কোলেস্ট্রলের ভাগ নিয়ে আলোচনা করলে সেখানে অবভিয়াসলি লিপোপ্রোটিন নামটা কি আপনা আপনি চলে আসবে, অর্থাৎ তার আসল পরিচয়টা প্রকাশ পাবে কিসে, তার ভাগ নিয়ে যখন আলোচনা করব এখানে। সবাই তো আমরা কোলেস্ট্রল বলেই চিনি, আসলে তার প্রকৃত নাম যদি তোমাদের বলতে মানে বলা লাগে, এই নামটা একটু বলবা। এখন একটা বিষয় দেখো, স্বাভাবিক অবস্থায় একটা মানুষের শরীরে কোলেস্ট্রল থাকে কতটুকু জানি তো, 100 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। প্রতি ডেসিলিটারে কত মিলিগ্রাম? 100 থেকে 200 মিলিগ্রাম, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। ওইরকম থাকলে পরে মানুষটা ঠিক আছে, সে অসুস্থ না। এখন দেখো, একটা ব্যক্তির শরীরে লো ডেন্সিটি লিপোপ্রোটিনও থাকে, হাই ডেন্সিটি লিপোপ্রোটিনও থাকে। এর মধ্যে লো ডেন্সিটির পরিমাণ সাধারণত কতটুকু, 70%। আর বাদ বাকি 30% হচ্ছে কি, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। লিখতে লিখতে ছোট্ট করে একটা কথা বলে দিই, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন শরীরের জন্য কি, এটা ভালো। এটা কেমন, ভালো। আর লো ডেন্সিটি লিপোপ্রোটিন শরীরের জন্য কি, এটা কিন্তু খারাপ। কথা বুঝে গেল তো? আমরা যে নানা ধরনের তেল জাতীয় বা ওই যে কি বলছে পোড়া তেল অনেক কিছু খাই না, ওইখানে মূলত কার পরিমাণটা বেশি থাকে, লো ডেন্সিটির পরিমাণটা বেশি থাকে। আবার বিশেষ বিশেষ কিছু প্রাণীজ চর্বি আছে, যেমন আমার ফাঙ্গাস মাছ, তারপর সমুদ্রের মাছ, এরপর হচ্ছে রুই মাছ। এই সকল মাছে যে চর্বিটা থাকে তার মধ্যে কার পরিমাণটা বেশি থাকে, হাই ডেন্সিটি লিপোপ্রোটিনের মাত্রাটা বেশি থাকে। এই জন্য একটা বিষয় মাথা রাখবা, এটা যেগুলো সামুদ্রিক মাছ আর নদীর মাছের মধ্যে পাঙ্গাস আছে, আরো কিছু মাছ আছে, ওগুলাতে আমার হাই ডেন্সিটি লিপোপ্রোটিন যেহেতু বেশি থাকে, তাই যাদের শরীরে এটার ঘাটতি আছে তাদেরকে কি করাতে হবে, প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ খাওয়াতে হবে। আর সামুদ্রিক মাছ যেহেতু একটু এক্সপেন্সিভ, তার বিকল্প হিসেবে কি করানো যায়, ফাঙ্গাস, এগুলো একটু খাওয়ানো যায়। কথা একটু বোঝা গেল তো? হম। ওর আরেকটা কাজ আছে, ওর পরিমাণ বাড়লে কিন্তু এটার পরিমাণ আপনা আপনি কি হয়ে যায়, কমে যায়। এখন একটু চলে আসি আমাদের হার্ট ব্লক, যেহেতু ওর আলোচনাটা মোটামুটি করে ফেললাম তোমাদের সাথে। এ হইলো আমার হার্টের একটা ধমনী, কথার কথা বুঝছি তো? তারে কাইটা নিয়ে একটু দেখাচ্ছি আর কি আমরা। যখন এর ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হবে, সেই রক্তের মধ্যে যখন কি থাকবে, লো ডেন্সিটি লিপোপ্রোটিন থাকবে, সে হচ্ছে একটু আঠালো টাইপের। কেমন,
আঠার মতো আমাদের ওই রান্নাঘরে দেওয়ালে দেখি না কতগুলো আঠা আঠা ভাব হয়ে যায়, ওরকম আর কি। সে করে কি, এই যে আর্টারিও তার ধমনী তার গায়ে গিয়ে সে কি হয়, সঞ্চিত হয়। এবং এখানে একটা কাজ আছে, সে শুধু একা সঞ্চিত হবে না, এর সাথে কাকে নিবে, ক্যালসিয়ামকেও নিবে। ফলে আমরা তো জানি আমার হাড্ডি শক্ত করতে হলে কি লাগে, ক্যালসিয়াম লাগে। যখন এই লিপোপ্রোটিনটা ক্যালসিয়াম সহকারে এই ধমনীর গাত্রে গিয়ে জমা হবে, সঞ্চিত হওয়ার কারণে একে তো তার ভেতরে ছিদ্রটা আমার কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে নাকি না। তার উপর ক্যালসিয়াম সহকারে সঞ্চিত হওয়ার জন্য আমরা নর্মালি জানি ধমনীগুলো হচ্ছে কেমন সফট, ফ্লেক্সিবল নাকি না। এর ফ্লেক্সিবিলিটি আর থাকে না, এটা আমার হার্ড প্রকৃতির হয়ে যায়, অনেকটা কাচের নলের মতো। রাবারের নল থেকে তার প্রকৃতিটা কার মতো হয়ে যাচ্ছে, নলের মতো মচমচে। ফলে দেখা যায় কি, এখানে যেহেতু আমার ছিদ্রটা ছোট হয়ে গেল, তার ভেতর দিয়ে ব্লাড যাওয়ার সময় ব্লাডটা তো আমার ঠিক মতো যেতে পারতেছে না। ফলে একটা কি তৈরি হবে, একটা প্রেসার তৈরি হবে। এটা তোমরা বুঝতে পারবে বাসায় গিয়ে পানি পাইপটা অন করে যদি মুখটাকে একটু হালকা চেপে ধরো, অল্প একটু ছালে দেখে পানিটা হাই স্পিডে বের হচ্ছে। অর্থাৎ আমি ভলিউম কমিয়ে দেওয়ার কারণে প্রেসারটা কি হয়ে গেল, বেড়ে গেল। তাহলে এখানে প্রেসার বেড়ে গেলে যেহেতু আমার ছিদ্রটা ছোট, অবভিয়াসলি প্রেসার বাড়বে। আবার যেহেতু অলরেডি এটা কাঁচের মতো মচমচে হয়ে গেলে, প্রেসার বাড়লে পরে সেটাকে কি করতে পারবে না, সাস্টেইন করতে পারবে না, সহ্য করতে পারবে না। ফলে এখানে আমার কি হয়ে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, ফেটে যায়। ফেটে গেলে পরে এখানে কি হবে, আমার ব্লিডিং হবে। সেই ব্লিডিং থেকে পরবর্তীতে ব্লাড বাইরে জমে গিয়ে ভেতরে জমে গিয়ে আমার এখানে ব্লকিং এর সৃষ্টি হয়, যেটা কি বলা হয়, হার্ট ব্লক। কথা একটু বুঝে গেল তো? এই হইলো ঘটনা। আর আমাদের মগজ আছে না, মগজের মধ্যেও কি হইতে পারে, মগজের মধ্যে তো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কি আছে, ধমনী আছে। তো এখানে ঠিক সেম ঘটনা ঘটে। তার এই সূক্ষ্ম সূক্ষ্ম শিরার ভিতরে এলডিপি সঞ্চিত হয়ে আমার এখানে এটাকে ব্লক করে ফেলবে। পরবর্তীতে প্রেসার সহ্য করতে না পেরে এগুলো আমার ফেটে যাবে, ফেটে গিয়ে এখানে কি হবে, ব্লিডিং হবে। সেই ব্লিডিংটা পরে জমে গিয়ে এখানে পুরো নলটাকে আমার কি করে দিচ্ছে, সে ব্লক করে দিচ্ছে। যদি মস্তিষ্কে কোন একটা নল ব্লক হয়ে যায়, তাহলে উক্ত অংশে আমার রক্ত কি হইতে পারে না, সঞ্চালিত হইতে পারে না। রক্ত সঞ্চালিত না পারলে মস্তিষ্কের ওই জায়গার ওই অংশটুকু আমার খাদ্য এবং অক্সিজেনের অভাবে বিকল হয়ে পড়ে। তখন আমরা দেখতে দেখতে পাই কি, কেউ যখন একটু স্ট্রোক করে, তার কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ কি হচ্ছে না, সঞ্চালিত হচ্ছে না। এই মেন কারণটা হচ্ছে মূলত এটা। তো এরকম ব্লকিং বা এ ধরনের ঝামেলা যখন হার্টে হবে, তখন আমরা দেখতে পাচ্ছি সেম টু সেম। তোমরা একটু মাথা রাখবে আর কি, আমরা এটা সাধারণত কি বলে থাকি, মস্তিষ্ক হলে এটা জিনিসটা আমরা আমাদের স্ট্রোক। আর এটাকে আমরা কি বলে থাকি যদি আমাদের হার্টে হয়, হার্ট অ্যাটাক, বা এটাকে হার্ট ফেলিওরও বলা হয়। তোমাদের একটু শর্ট করে দিব কি, নামাজের সময়টা যেহেতু একটু কাছাকাছি চলে আসলো। এখানে কিছু কারণ আছে, কেমন, রক্তচাপের কিছু কারণ আছে। হ্যাঁ, কারণগুলো একটু দেখে নিতে হবে। কারণগুলো নিয়ে আমি ইন ডিটেলসে যাবো না, তোমরা একটু কারণগুলো কি দেখে নিবা। মোটামুটি এই আজকে আর বেশি দিব না, অলরেডি সময় হয়ে গেল 12:30টার কাছাকাছি। এটা কি পিজি আপনার কাছে আছে? আহ, এটা ইয়াতে এনসিটিভি বই ইয়াতে ঢুকে, ওয়েবসাইটে ঢুকে তোমরা ইয়া করে নিবা, পিডিএফ গুলো ডাউনলোড করে নিবা। একটা হচ্ছে জেনারেল সায়েন্স, আর একটা হচ্ছে কি জীববিজ্ঞান, পিডিএফ গুলো, ঠিক আছে, সিম্পল। হুম। ওই রকম প্রশ্ন হবে স্পেসিফিক যে টপিকটা ওটার যদি পিডিএফ থাকে ওটা গ্রুপে দিয়ে দিলে আমাদের কোনটার কথা বলো? আর যে ক্লাস ওগুলো সবগুলো আমি ওখান থেকে আলোচনা করছি, তোমাদের দেখা এখান থেকে। আমি এর বাইরে তো আসলে আমার আলোচনা করার সুযোগ নেই। আমি কতটুকু জানি সেটা ম্যাটার করে না, কিন্তু আমি তোমাদের এর বাইরে পড়াশোনা করাতে পারবো না। কিন্তু কথা একটু বুঝে গেল তো? কারণ তোমাদের প্রশ্ন করবে কোত্থেকে, এই বইগুলা থেকেই। তো আমাকে মানে এর বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নাই। তো তোমরা কি করবা, যে কাজটাকে আমি যে যে টপিক গুলো আলোচনা করলাম ওই বই থেকে খুঁজে খুঁজে বের করে ওগুলো দাগিয়ে জাস্ট স্টাডি করবা, ইনশাল্লাহ তাতে কাজ হয়ে যাবে। তো আরেকটা কথা একটু বলতে ভুলে গেলাম, থ্রম্বোসিস। একটু একটু ছোট্ট করে তোমাদের বলে দিই। আমি তোমাদের তো একটা কথা বললাম, এখানে রক্ত জমাট বেঁধে যায় নাকি না, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা কি নামে পরিচিত, থ্রম্বোসিস। থ্রম্বোসিস, ছোট্ট এক কথা শুধু, থ্রম্বোসিস। এই রক্ত জমাটটা যখন হার্টের মধ্যে হবে, এটাকে আমার বলা হয় কি কার্ডিয়াক থ্রম্বোসিস। আর যদি এটা মগজে হয়, এটার বলা হয় কি সেরেব্রাল থ্রম্বোসিস। আমি একটু লিখে দিই, এটা যদি হার্টে হয় তাহলে হবে কি কার্ডিয়াক। কার্ডিয়াক শব্দটা দেখলেই তো বুঝবো এটা কি সম্পর্কিত, হার্ট সম্পর্কিত। হ্যাঁ, থ্রম্বোসিস। আর যখন এটা আমার মগজের মধ্যে রক্ত জমাট বাঁধবে, এটাকে আমরা কি বলবো, সেরেব্রাল। সেরে বয় র ফলা আকার ল, হ্যাঁ লিখিন লিখিন, সেরেব্রাল থ্রম্বোসিস। ওগুলো বইয়ের মধ্যে পাবে, তোমরা যখন খুঁজবে ওখানে পেয়ে যাবে। আর আমার এই পুরো ক্লাসটা যেহেতু লাইভ ক্লাসটা কিছু থাকবে, ফেসবুকের মধ্যে থাকবে, তো কোনো একটা ঝামেলা হলে পরে তোমরা আবার ট্রেনে কি করতে পারবা, দেখতে পারো। ওই জন্য আমি রিপিট করে দিচ্ছি,
আমাদের এই যে রক্ত জমাট বেঁধে যায় যার ফলে কিনা ব্লকিং সৃষ্টি হয়, তাই না? এই রক্ত জমাট বেঁধে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় কি? থ্রম্বোসিস। দুই রকম হইতে পারে, হার্টের মধ্যে যদি রক্ত জমাট বাঁধে এটা হবে কার্ডিয়াক থ্রম্বোসিস, আর মগজের মধ্যে যদি হয় এটা বলা হয় সেরেব্রাল থ্রম্বোসিস। সিম্পল, আর কিছু লাগবে না। ওকে, তারপর ডায়াবেটিক্স নিয়ে একটা ছোট্ট আলোচনা করলো, তোমরা দেখে নিবা, আসলে তোমাদের জন্য এটা খুব একটা কঠিন কিছু হবে না। ডায়াবেটিক্সে শুধু 3D কে একটু মাথায় রাখবা: ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। 3D মানে কি? ডায়েট, ড্রাগ এন্ড ডিসিপ্লিন, এই তিনটা মেনটেন করতে হয় ডায়াবেটিক্স রোগীদেরকে। আর একটা ছোট্ট করে বলে দিই, যে কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হওয়ার পূর্বে সে কিন্তু বুঝতে পারে, তার ঘাম হবে, অস্থির অস্থির লাগবে, কেমন বুকটা ভার লাগবে, সে বুঝতে পারে। কিন্তু ঝামেলা হয় যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের যখন হার্ট ফেলিওর হওয়া শুরু করবে তারা কিন্তু বুঝতেই পারবে না, কারণ ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু ওই লক্ষণগুলো প্রকাশ পায় না। সম্পূর্ণ সে সুস্থ, মানে হাসতেছে, কথা বলতেছে, অলরেডি তার কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে হার্ট ব্লকিং হয়ে কি হওয়ার, হার্ট ফেলিওর হওয়ার, সে বুঝতে পারতেছে না। এই জন্য যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের খুব সতর্কে রাখতে হয়, তাদের কখন হার্ট অ্যাটাক হবে এটা কিন্তু টের পাওয়া যায় না। স্বাভাবিক ব্যক্তি হলে কিন্তু টের পাওয়া যায়, তার বাহ্যিক অবস্থা দেখে হামাবে, অস্থির হয়ে যাবে, কথা বুঝে গেল তো? ওই জন্য একটু সতর্ক থাকতে হয়। এই জন্য ডায়াবেটিক পেশেন্টদেরকে প্রতি 1 থেকে 2 মাস অন্তর অন্তর নিয়ে গিয়ে তার একটু হার্টটা চেক করাতে হবে, এটা ঠিক আছে কিনা, যন্ত্রপাতি ঠিক আছে কিনা। ওকে, নেক্সট ক্লাসে যদি সুযোগ হয় দেখা হবে আর কি। সকলে ভালো থেকো, জুম্মা মোবারক, দেখা হবে।